Hello, good morning, my dear students of class 10. আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স বইয়ের একটা চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ এই সম্পর্কে আলোচনা করার জন্য আমি এই ইউটিউব ভিডিও করার জন্য আসলাম। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আশা করি কিছু আমরা শিখতে পারবো। তো এখানে চলতড়িৎ অনেক কিছু রয়েছে, তোমাদের ক্লাস 10-এ অনেক কিছু রয়েছে। এক কথায় বলতে গেলে তোমাদের চলতড়িতে যতটুকু অংশ সেটা নিয়ে ক্লাস 12-এ মোট 7খানা চ্যাপ্টার আছে। বলতে গেলে তোমাদের ক্লাস 10-এর বইটা ওইরকম 3খানা বই মিলে যতটা হবে ততটা বই ক্লাস 12-এ শুধুমাত্র একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা আছে, তোমাদের চ্যাপ্টারটা। তো যাই হোক, আমরা চেষ্টা করব ওইটুকু বিষয় আমরা একটু যতটুকু সম্ভব ক্লিয়ার করে বোঝার। তো আমরা এই যে চলতড়িৎ বা তড়িতের যে কার্যকলাপ সেই সম্পর্কে একটু জানব। একদম যদি দেখা যায় সৃষ্টির প্রথম দিক থেকে বলতে খ্রিস্টপূর্বাব্দে 600 খ্রিস্টপূর্বাব্দে তখন যারা ছিল তাদেরকে বিজ্ঞানী বলা হয় না, তাদেরকে বলা হয় দার্শনিক। সে যে বিষয় হোক না কেন তাদেরকে বলা হয় দার্শনিক, ফিলোসফার। 600 খ্রিস্টপূর্বাব্দে দার্শনিক থেলস প্রথম লক্ষ্য করেন যে অ্যাম্বার বলে এক ধরনের শক্ত আটা যেটা পাইন গাছ থেকে পাওয়া যায়, মানে পাইন গাছ থেকে এক ধরনের আটা পাওয়া যায় অ্যাম্বার, যেটা তিনি প্রথম সেই অ্যাম্বারের সঙ্গে প্রথম তিনি পশমের রাবিং বা ঘর্ষণ করেছিল। করে তিনি দেখেছিল যে সেখানে যে অ্যাম্বার আটাটি থাকে সেই আটাটি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকে, যেমন কাগজ, হালকা কাঠ, ছোট্ট ছোট কাঠের টুকরো, পশম, এই সমস্ত মাথার চুল, এদেরকে আকর্ষণ করে। তো তারপরে এটাকে নিয়ে আর সমালোচনা করা হয়নি, অনেক দিন এটা নিয়ে নিস্তব্ধ অবস্থায় ছিল। 1544 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম গিলফোর্ড, ব্রিটিশ বিজ্ঞানী পদার্থবিদ স্যার উইলিয়াম গিলফোর্ড, তিনি বলেন যে শুধু অ্যাম্বার আটা নয়, এরকম আরও অনেক পদার্থ আছে যারা একে অপরের সঙ্গে ঘর্ষণ করলে বা যে কোনো বস্তুর সঙ্গে ঘর্ষণ করলে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ ধর্ম লক্ষ্য করা যায়। তিনি এই আকর্ষণ বিকর্ষণ যে ধর্মটা, এটাকে তিনি নাম দিয়েছিলেন তড়িৎগ্রস্ত। তারপর সায়েন্টিস্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি এই যে ঘর্ষণের ফলে যে এক ধরনের অস্থায়ী চার্জ বা আধানের সৃষ্টি হয়, যার মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করা যায়, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের উপর ভিত্তি করে এই চার্জগুলির নেচারকে তিনি দুটো রূপে নাম দেন। একটার নাম ধনাত্মক চার্জ, একটার নাম ঋণাত্মক চার্জ। তার মানে আমরা যে দেখলাম যে আধান হচ্ছে কি এমন একটি ধর্ম, কোনো একটি বস্তুর এমন একটি ধর্ম যা কোনো বস্তুকে, কোনো আহিত বস্তুকে বা অনাহিত বস্তুকে যদি
ঘর্ষণ করে নিয়ে আসা হয়, তাহলে সেই আহিত বস্তুকে বা অনাহিত বস্তুকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যায়। যাই হোক, এখান থেকে কোনো কোশ্চেন তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসে না। একটা প্রশ্ন শুধুমাত্র এখান থেকে জানতে হবে, সেটা কি স্যার? সেটা হচ্ছে গিয়ে যে আকর্ষণ বিকর্ষণ, এটা যে একটা প্রমাণ, নিশ্চিত প্রমাণ। এখান থেকে প্রশ্ন তোমাদের একটা হতে পারে যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ নিশ্চিত প্রমাণ, তা ব্যাখ্যা করো। মানে আমরা একটা পার্টিকেলের মধ্যে বা একটা কণার মধ্যে যে আদান আছে কি না, সেই আদানটা জানার জন্য আমরা কি প্রমাণ করব? তাহলে কণাটা আকর্ষণ ধর্ম দিয়ে প্রমাণ করব না বিকর্ষণ ধর্ম দিয়ে প্রমাণ করে? এমন কি প্রমাণ করলে আমরা জানতে পারবো যে অ্যাট্রাকটিভ ফোর্স অপেক্ষা রিপালসিভ ফোর্স ফার বেটার ফর দিস এক্সপেরিমেন্ট? তাহলে এখানে কি বলা আছে যে প্রমাণ করো যে কোনো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে আধান আছে কি নেই, সে আধান থাকা না থাকার যে ধর্মটি সঠিক নির্ধারণের জন্য আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ নিশ্চিত প্রমাণ। তাহলে আমি এবার এর উপর ভিত্তি করে ক্লাস 12-এ একটা ছোট্ট একটা আমি বিষয় বলছি। ক্লাস 12-এ মোটামুটি এই 2-3 নম্বর পেজের মধ্যেই আছে, 12 বইয়ের মধ্যে। ওখানে দেখবে একটা স্থির তড়িৎ শ্রেণী আছে। মানে স্থির তড়িৎ শ্রেণী বলতে ওখানে কতগুলো নাম আছে, যেমন মানবদেহ, কাঠ, কাগজ, পশম এটসেট্রা। মানে এখানে যে নামগুলো আছে পরপর, সেই নামগুলো ধরে নাও 3 নম্বরে একটা, সাপোজ আমার মনে নেই নামগুলো, ধরে নাও 3 নম্বরে একটা যে তোমার পশম রয়েছে, 7 নম্বরে হচ্ছে অ্যাম্বার রয়েছে, বা 7 নম্বরে কাঁচ রয়েছে। তাহলে পশমের সঙ্গে কাঁচের যদি ঘর্ষণ করা হয়, তাহলে এই স্থির তড়িৎ শ্রেণীতে উপরের দিকে যিনি থাকবেন সেখানে ধনাত্মক আধানের সৃষ্টি হবে, এবং নিচের দিকে যিনি থাকবেন ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। স্যার এখানে ধনাত্মক আধান ঋণাত্মক আধান কেন সৃষ্টি হবে? ঘর্ষণের আগে ধরে নাও, ঘর্ষণের আগে এটা ধরে নাও তোমার কোনো একটা বস্তু এ বস্তু, এটা বি বস্তু, যেহেতু ঘর্ষণ করার আগে এরা নিস্তরিত, অর্থাৎ এখানে প্রোটন এবং ইলেকট্রন সমান, অর্থাৎ পরমাণু কেন্দ্রে যত সংখ্যক প্রোটন থাকে বাইরের কক্ষ ততটাই ইলেকট্রন আছে, অর্থাৎ এটা নিস্তরিত অবস্থায় আছে বা সাম্য অবস্থায় আছে। ঠিক সেম, যখন এদের মধ্যে রাবিং করা হবে তখন এই দুটির মধ্যে, ধরুন এটা এ এটা বি, এ যদি উপরের দিকে থাকে শ্রেণীতে নিচে থাকে, তাহলে ঘর্ষণ করলে এ কি করবে? এ ধনাত্মক আধান হবে, অর্থাৎ এ ইলেকট্রন ছেড়ে দিবে, অর্থাৎ এ ইলেকট্রন গেইন করবে, বি ইলেকট্রন গেইন করবে, এ ইলেকট্রন লস করবে। তাহলে ওই শ্রেণীতে যিনি যে কোনো দুটি বস্তু 2-3 মধ্যে যদি ঘর্ষণ করা হয়, 2 পজিটিভ 3 নেগেটিভ, 7-8-এর মধ্যে করা হয় তাহলে 7 পজিটিভ 8 নেগেটিভ, 1-10-এর মধ্যে করা হয় তাহলে 1 পজিটিভ 10 নেগেটিভ, মানে পরপর শ্রেণী অনুসারে যিনি উপরে থাকবে সেখানে পজিটিভ চার্জ এবং নিচের দিকে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। এটাকে প্রথম, এই যে তড়িৎগ্রস্ততার যে নাম প্রথম হচ্ছে যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম বলেন যে সেই আকর্ষণ বিকর্ষণের উপর যে আমরা যে দুটি ধর্ম দেখতে পাই, সেই দুটি তড়িৎগ্রস্ত ধর্মকে বলা হয় পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। আচ্ছা, এটা গেল। তাহলে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ নিশ্চিত প্রমাণ কেন? ধরে নাও এ একটা বস্তু, একটা বস্তু এ, একটা বি, এর সঙ্গে রাবিং করা হলো বা ঘর্ষণ করা হলো। ঘর্ষণ করলে এ বস্তুতে সে ধনাত্মক হোক, আগে তো নিউট্রাল ছিল, এই ইলেকট্রন ছাড়লে ধনাত্মক হবে, ইলেকট্রন নিলে ঋণাত্মক হবে, তাহলে এ তড়িৎগ্রস্ত। আই ডোন্ট নো ইট ইজ পজিটিভ অর নেগেটিভ, বাট ইট ইজ এ ইলেকট্রিফাই, এটা একটা তড়িতাহিত হয়েছে। তাহলে এই যে তড়িতাহিত বস্তুটি, এটাকে যদি অন্য তৃতীয় একটা বস্তু, সেটা যে কোনোটা হতে পারে, সেটা তড়িৎ আহিত হতে পারে, অনাহিত হতে পারে, মানে তড়িৎগ্রস্ত হতে পারে, তড়িৎগ্রস্ত নাও হতে পারে। তাহলে সেই তড়িৎগ্রস্ত বস্তুটি অনাহিত বস্তুকে আকর্ষণ করবে, আবার আহিত বস্তুকেও আকর্ষণ করবে। তাহলে আমি আকর্ষণ দিয়ে বলতে পারি না যে এর মধ্যে আধান আছে কি নেই, বা অনাহিত বস্তুকে আমি আকর্ষণ ধর্ম দিয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা তড়িৎগ্রস্ত বা এটা তড়িৎগ্রস্ত নয়। কারণ তড়িৎগ্রস্ত যদি আহিত বস্তু দিয়ে আমরা কোনো বস্তুকে, তড়িৎগ্রস্ত কোনো বস্তুকে দিয়ে অন্য কোনো বস্তুকে পাশে নিয়ে আসি, তাহলে কি হয়? তাহলে অনাহিত বস্তুকেও আকর্ষণ করে, আহিত বস্তুকেও আকর্ষণ করে। কিন্তু ধরে নাও আমরা আর একটা সেম দুটি ম্যাটার, এটাও কাঁচ, এটা ধরো তোমার কাগজ, কাঁচের সঙ্গে কাগজ ঘর্ষণ করলাম, আবার কাঁচের সঙ্গে কাগজ ঘর্ষণ করলাম, তাহলে কি আসলো? দুটি কাঁচ, তাহলে কাগজের সঙ্গে ঘর্ষণ করে এর মধ্যে যদি পজিটিভ সৃষ্টি হয়, তাহলে এর মধ্যে পজিটিভ সৃষ্টি হবে, তাহলে দুজনকে পজিটিভ, তাহলে দুজনকে যদি এবার পাশে নিয়ে আসা, তাহলে কি হবে? এবার রিপেল করবে মানে বিকর্ষণ করবে। অর্থাৎ তাহলে এর যে পজিটিভ ধর্মটা সঠিক একমাত্র বলতে পারে আরেকজন পজিটিভ,
তাহলে তাহলে আমরা বলতে পারি যে এর ধর্ম জানার জন্য সেটা আমরা তার সেম প্রপার্টি বলা আর একটা চার্জকে দিয়ে টেস্ট করতে পারি, এটাকে বলা টেস্ট চার্জ। তাহলে এটা কি বলতে পারি যে এরা, তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে সম আধান বা একই ন্যাচারের আধান, লাইক চার্জ ক্রিয়েট এ রিপেল, আনলাইক চার্জ ক্রিয়েট অ্যাট্রাক্ট। তাহলে সম আধান বিকর্ষণ করে, বিষম আধান আকর্ষণ করে। বিষম আধান কি? বিষম আধান হতে পারে তোমার ঋণাত্মক, তার মানে কি একটি ধনাত্মক আধান ঋণাত্মক আধানকেও আকর্ষণ করে, একটি ধনাত্মক আধান কোনো বস্তুতে আধান নেই তাকেও আকর্ষণ করে। তাহলে আমরা আকর্ষণ দিয়ে নিশ্চিতভাবে বলতে পারি না যে এটাতে ঋণাত্মক ওটাতে ঋণাত্মক, কিন্তু একটা ধনাত্মক আর একটা ধনাত্মককে বিকর্ষণ করবে, একটা ঋণাত্মক আর একটা ঋণাত্মককে বিকর্ষণ করতে হবে। তাহলে আমরা যদি একটা ধনাত্মক চার্জকে আমি আইডেন্টিফাই করতে চাই, তাহলে ধনাত্মক চার্জের জন্য আর একটা ধনাত্মক চার্জ আমাকে মাস্ট নিয়ে আসতেই হবে। তাহলে এটা হচ্ছে কি আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ নিশ্চিত প্রমাণের একটা এক্সপেরিমেন্ট। যাই হোক, এই যে একটা বল, সে আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি হবে, সেখান থেকে চার্লস কুলম্ব প্রথম তার একটা কুলম্বের সূত্র বলে একটা বক্তব্য বলে বা একটা সূত্র বলে। সূত্রটা কি আমরা জানবো? তা এখান থেকে আমরা যতটুকু জানলাম, মেইনলি আমরা জানবো যে আধান দুই রকম, ধনাত্মক আধান ঋণাত্মক আধান, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ আধান মানে তড়িৎগ্রস্ততার নিশ্চিত প্রমাণের একটা, মানে তড়িৎগ্রস্ত আছে কি নেই সেটা জানার জন্য একটা নিশ্চিত প্রমাণ, একটা যুক্তিযুক্ত একটা প্রমাণের আর কি, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণের হচ্ছে নিশ্চিত প্রমাণের একটা এক্সপেরিমেন্ট। তাহলে কুলম্বের সূত্রটা কি আছে? কুলম্বের সূত্রে বলা আছে যে দুটি বিন্দু আধানকে একটি ক্ষুদ্র দূরত্বের মধ্যে রাখলে সেই দুটি আধান একটি বল অনুভব করে। সেই বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? দুটি বিন্দু আধান। আচ্ছা, বিন্দু আধান কারা? বিন্দু আধান মানে কত বড় আধান? এখানে একটা যে মার্বেলগুলো বাচ্চারা যে মার্বেলগুলো খেলে গুলি, অত বড় একটা ধনাত্মক আধান, একটা ধনাত্মক আধান, অত বড় একটা ঋণাত্মক আধান বা দুটি ধনাত্মক আধান রাখলে কি এর মধ্যে আমরা কুলম্বের সূত্র দেখবো না? এর মধ্যে কুলম্বের সূত্র বলে নেই। বিন্দু আধান মানে সেটা মেইনলি পরমাণুর মধ্যে যে প্রোটন নিউট্রন তো কোনো চার্জ নেই, প্রোটন ইলেকট্রন বা এক কথায় ক্ষুদ্র আধান, আমরা বললেই হবে না যে এত বড় একটা ফুটবলের মতো আধান আছে, একটা বাড়ির মতো আধান আছে, এই দুটি আধানের মধ্যে আকর্ষণ বল দেখবো। এত বড় আধান এর সাধারণ অবস্থায় পাওয়া যায় না। আধান খুবই ক্ষুদ্র, মানে আধান মাপতে গেলে আমাদের প্রোটন নিউট্রন ইলেকট্রনিক সাইজ দিয়ে ভাবতে হবে। তাহলে এই যে বিন্দু আধান, এইরকম আধানগুলোর মধ্যে দেখতে হবে, এবং তার থেকে একটু বড় হলে হবে, ঠিক আছে, কিন্তু আধান বৃহৎ পরিমাণ আধান, একটা বিরাট বড় একটা ফুটবল, বিরাট বড় একটা বাড়িতে একটা আধান আছে, তাহলে এদের মধ্যে কুলম্বীয় ফোর্স মানে কাজ করা যায়, কিন্তু কুলম্বীয় ফোর্স সঠিকভাবে পরিমাপ করা যায় না। এটাকে সুপারপজিশন একটা প্রিন্সিপাল বলে একটা আছে, উপরিপাতনের নীতি, সেখানে সেই সুপারপজিশন নীতি দিয়ে করতে হয়, সেটা পরবর্তীতে আছে। তো বিষয়টা কি দাঁড়ালো? দুটি বিন্দু আধানকে ক্ষুদ্র দূরত্বের মধ্যে, ক্ষুদ্র দূরত্ব কতটা? এখান থেকে 10 মিটার দূরত্বে না, ক্ষুদ্র দূরত্বের মধ্যে, যেমন পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রন মহলে ইলেকট্রন, তাহলে এই যে ক্ষুদ্র দূরত্ব অ্যাংস্ট্রম এককে, মানে 10 টু দি পাওয়ার -15 মিটার, এই অর্ডারে 10 টু দি পাওয়ার -15 মিটার এই অর্ডার বা তারও যদি কম দূরত্বে থাকে, তাহলে সেখানে এই কুলম্বীয় ফোর্সটা কাজ করে, মানে অ্যাংস্ট্রম এককে, ন্যানোমিটার এককে, তারপর হচ্ছে তোমার এই 10 টু ফার্মি মিটার এককে, এই অর্ডারের মধ্যে কুলম্বীয় ফোর্সটা খুব ভালো কাজ করে। তাহলে আমরা কি বললাম যে কুলম্বীয় ফোর্স কি, বা কুলম্বীয় সূত্রটা কি, যে দুটি বিন্দু আধানকে একটি ক্ষুদ্র দূরত্বের মধ্যে রাখলে সেই আধান দুটি একটি বল অনুভব করে। এই বলটা হতে পারে আকর্ষণ বল, হতে পারে বিকর্ষণ বল। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, কারণ বলের মান কেন বলা হবে? কারণ বলের মান আছে এবং অভিমুখ আছে। তোমাদের অভিমুখ নিয়ে ক্লাস 10-এ কোনো আলোচনা নেই, কারণ কুলম্বের সূত্রের যে বল সেটা একটা ভেক্টর রাশি, সেই ভেক্টর ফর্মেশন তোমাদের নেই, পরবর্তীতে আছে। তাহলে যে বল সৃষ্টি করে সেই বলের মানটি কি? সে আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। If we take two small charges and separated by a small distance, then these two charges create a force. This force either attractive nor repulsive. This force, the value of these forces is directly proportional to its product of these two masses
of these two charges and the square and inversely proportional to its square of the separation. তাহলে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? সো অ্যাকর্ডিং টু কুলম্বস ল, ধরা যাক দুটি বিন্দু আধান, একটা Q1 একটা Q2, যাদের মধ্যবর্তী দূরত্ব কত? যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে r। লেট আস কনসিডার টু চার্জেস Q1 and Q2। যদি সেই দুটো ধনাত্মক আধান হয়, এটাও প্লাস, তাহলে কি বিকর্ষণ হবে? যদি এটা ঋণাত্মক হয়, তাহলে বিকর্ষণ হবে। ধনাত্মক ঋণাত্মক আকর্ষণ হবে, ঋণাত্মক ধনাত্মক আকর্ষণ হবে। তাহলে আনলাইক অ্যাট্রাকটিভ, লাইক রিপালসিভ। তাহলে এটা আকর্ষণ বা বিকর্ষণ আমি জানি না, তাহলে আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। ধরা যাক দুটি বিন্দু আধান একটা ক্ষুদ্র দূরত্বের মধ্যে অবস্থান করছে, তাহলে তাদের মধ্যে একটা বল অনুভব করবে। সেই বলের মান আছে এবং অভিমুখ আছে। অভিমুখ নিয়ে তোমাদের আলোচনা করতে হবে না, মানে এক্সামে আসবে না, কারণ তোমাদের সিলেবাসে নেই। শুধুমাত্র সেই বলের মান এবং অভিমুখ। বলের মান কি? সেই বলের মান সেই আধান দুটির যে পরিমাণ Q1 Q2 তাদের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো অ্যাকর্ডিং টু কুলম্বস রুল or according to Coulomb's proposal, we can write the value of the forces is directly proportional to the product of these two charges. This is the first proposal, and the force is inversely proportional to the square of the separation is 2. So according to কম্বাইন্ড ভেরিয়েশন, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী, আমরা ক্লাস 10 তোমাদের ম্যাথামেটিক্স দেখবে ভেদের বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে দেখবে এদেরকে মানে এটাকে বলা, এটা একটা সরল ভেদ, এটা একটা সরল ভেদ, এদেরকে যখন একসঙ্গে করা হবে তখন তাকে বলা হবে যৌগিক ভেদ। কারণ এই দুটো একরকম বিষয়, এটা একটা আধান, এটা চার্জ। তাহলে এদের মধ্যে দুটি ফোর্সের সঙ্গে আমরা যদি বলি y প্রপোর্শনাল টু x, আবার y প্রপোর্শনাল টু p এবং y প্রপোর্শনাল টু k, তাহলে এদেরকে যখন একসঙ্গে ভাবা হয়, কারণ y এর সঙ্গে z, y এর সঙ্গে x, y এর সঙ্গে p, y এর সঙ্গে k, তাহলে আমরা কি বলতে পারি যে y প্রপোর্শনাল টু x p k, একে বলা হয় যৌগিক ভেদ বা কম্পাউন্ড ভেরিয়েশন। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, সো অ্যাকর্ডিং টু যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে f প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r স্কয়ার, বা f is equals to k, না এটাকে আমরা কনস্ট্যান্ট বললাম c ইন্টু Q1 Q2 বাই r স্কয়ার। This is the primary mathematics of Coulomb's law. কুলম্ব লয়ের প্রথম ম্যাথামেটিক্স। একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ হয়তো পরীক্ষায় তোমাদের আসবে যে কুলম্বের সূত্রটি বিবৃতি করো, তার গাণিতিক রূপটি লেখো। তাহলে কি লিখবে? যে ধরা যাক দুটি বিন্দু আধানকে একটি নির্দিষ্ট ক্ষুদ্র দূরত্বের মধ্যে রাখলে সেই আধান দুটির মধ্যে একটি বল অনুভব হয়। তাহলে সেই বলটা আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটি গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে f প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r স্কয়ার। তাহলে f is equals to c into Q1 Q2 বাই r স্কয়ার, যেখানে c is equals to the variation constant, যৌগিক ভেদ ধ্রুবক। আমরা এই জায়গাটা একটু জানার চেষ্টা করব। সি খুব ইম্পর্টেন্ট। এই ধ্রুবকটা কি এবং এই ধ্রুবক অনুসারে যে কুলম্বের সূত্রের যে ফোর্সের মান, এটা কিন্তু মান, এটা কিন্তু অভিমুখটা আমরা লিখিনি। অভিমুখটা তোমার দরকার নেই, যে কোন দিকে যাবে সেই দিকের কোনো ঘটনা তোমাদের নেই। তা এই যে মান ধ্রুবকটা, এই ধ্রুবকটা কিরকম? একে বলা হয়, এক কথা আমরা যদি বলি সি সম্পর্কে যদি একটু বলি, তাহলে সি কে বলা হয় প্রথমত, সি হচ্ছে গিয়ে, এটাকে প্রথমত আমরা বলতে পারি সমানুপাতিক ধ্রুবক, বা এটাকে আমরা বলতে পারি ভেদ ধ্রুবক, ভেরিয়েশন প্রপার কনস্ট্যান্ট। এটাকে আমরা বলতে পারি, এখন বলবো মাধ্যম ধ্রুবক।
মাধ্যম ধ্রুবক বা মিডিয়াম কনস্ট্যান্ট। মিডিয়াম কনস্ট্যান্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে অনেক ব্যাপার আছে। এই ধ্রুবকটি মেনলি আমরা দুটো জিনিস জানবো, সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে। তাহলে এই যে আধান দুটি নিলাম, সেই আধান দুটির মধ্যে যে বল অনুভব করবে, সেই বলটা আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, সেই বলটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, সেটা মেনলি সবকিছু ঠিক রাখলাম। এর আধান চেঞ্জ করলাম না, এর আধান চেঞ্জ করলাম না, দূরত্ব চেঞ্জ করলাম না, জাস্ট এই সিস্টেমটাকে একবার জলের মধ্যে ডুবিয়ে করলাম, একবার কেরোসিনের মধ্যে ডুবিয়ে করলাম, একবার বায়ুতে করলাম, একবার মহাশূন্যে গিয়ে করলাম, একবার হচ্ছে তুমি যে কোনো জায়গায় বিভিন্ন রকম জায়গায় গিয়ে করলাম, করে দেখলাম যে এই যে এদের মধ্যে যে আকর্ষণ বল, যদি আকর্ষণ দুজন যদি ধনাত্মক হয় তাহলে আকর্ষণ বল সৃষ্টি হবে, দুজন ঋণাত্মক তাহলে বিকর্ষণ বল সৃষ্টি হবে। তাহলে দেখবো যে আকর্ষণ থাকা সত্ত্বেও সেই আকর্ষণ বলটা কখনো বেশি কখনো কম, বিকর্ষণ থাকা সত্ত্বেও সেই বিকর্ষণ বলটা কখনো বেশি কখনো কম। তাহলে এটা নির্ভর করছে কার উপর? সেই মাধ্যমের উপর। সেই মাধ্যমটার জন্য এর বলটা কখনো কমছে কখনো বাড়ছে, তাহলে এটাকে বলা হয় মাধ্যম ধ্রুবক। এই ধ্রুবকটা আছে, তাহলে এই যে বলটা বাড়বে না কমবে, এটা একটা মান, ভ্যালু, এটা তো একটা ভ্যালু। সেই ভ্যালুটা ইনক্রিজ বা ডিক্রিজ করে উইথ দ্য চেঞ্জ অফ দ্য মিডিয়া। তার মানে তোমাকে আর একটু খুব সিম্পল ভাবে বলি, যদি এত কিছু বলার দরকার নেই, তবুও আমি তোমাদের বলছি, সাপোজ এটা ধরনের একটা ধনাত্মক চার্জ, আমি তোমাদের সিম্পল ভাবে বললাম এটা একটা ঋণাত্মক চার্জ, তাহলে এখান থেকে বড় রেখা তোমার এখানে এইভাবে যাবে, এখান থেকে বড় রেখা এইভাবে যাবে, এখান থেকে বড় রেখা এখানে যাবে, এখান থেকে বড় রেখা এখানে যাবে। মানে বড় রেখা বলতে ইলেকট্রিক লাইন ফোর্স, এখানে যে মানে ফোর্স থাকবে বা ফিল্ড থাকবে, সেই ফিল্ডের কথা বলা হচ্ছে। আমি সাপোজ বললাম এখান থেকে 100টি ফিল্ড এখানে গেল, 100টি লাইন অফ ফোর্স, ইলেকট্রিক লাইন অফ ফোর্স বা তড়িৎ বলরেখা এখান থেকে বেরোলো, এখানে গিয়ে পৌঁছলো 40টি। তাহলে বাকি 60 বলরেখা গেল কোথায়? এইদিকে গিয়ে চলো। তাহলে বাকি 60 এখানে আমি যে মিডিয়া রেখেছিলাম, সেই মিডিয়ামটা দেখা গেলো বাকি 60 বলতে গেলে 60% ফিল্ড এ নষ্ট করে দিল। যে ফোর্স এখানে যদি 100 নিউটন বল সৃষ্টি হয়, আকর্ষণ বল যদি এমনি বায়ু মাধ্যমে যদি 100 নিউটন হতো, বায়ু মাধ্যমের পরিবর্তে এখানে যদি কেরোসিন রাখা হয়, তাহলে দেখতে পাবো তাহলে এই বায়ু মাধ্যমের পরিবর্তে কেরোসিন রাখার জন্য এর ফোর্সটা আগের থেকে 60% লেস হয়ে গেল, অনলি 40% আগে থেকে এখন 40% কাজ করলো। তাহলে এই যে চেঞ্জ করলো, কমে গেল। কেন কমবে? কমার জন্য কি দায়ী? তাহলে মাধ্যম দায়ী। এটাকে বলা হয় মাধ্যম কনস্ট্যান্ট, বা এটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক বা মাধ্যম কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা এটাকে বলা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আরো ব্যাপার আছে, একটু ওয়েট করো, বুঝতে পারবে বিষয়টা। এখানে কতগুলো বিষয় আছে যেটা তুমি বইয়ে পাবে না, 11-12 বইও পাবে না, যে এখানে মান কত, যে ধ্রুবকের মান কত ক্যালকুলেশন করা নেই, এমনি বলা আছে, হ্যাঁ ক্যালকুলেশন করা নেই। তাহলে আমরা এখানে কি দেখলাম? এটাকে বলা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটার আরেকটা নাম হচ্ছে কি ইলেকট্রিক পারমিটিভিটি। এটাকে বলা হয় ইলেকট্রিক পারমিটিভিটি, সিটাকে বলা হয়, আমরা আপাতত বলছি ইলেকট্রিক পারমিটিভিটি। ইলেকট্রিক পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা অ্যাট মিডিয়াম, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, অ্যাট না অফ মিডিয়াম, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তার মানে কি দাঁড়ালো? তার মানে আমি যে বললাম একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান এখানে বড় রাখা যাবে, এখানে একটা মাধ্যম রাখলে সেই মাধ্যমটি কতটুকু অ্যালাউ করলো, পারমিট করলো, ইলেকট্রিকের ফিল্ডের ক্ষেত্রে কতটুকু পারমিট করলো, তার নাম ইলেকট্রিক পারমিটিভিটি বা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, কতটুকু ভেদ করতে পারমিট, এটাকে বলা হয় পারমিটিভিটি বা ভেদ্যতা। মানে কতটুকু পারমিট করলো বা কতটা ইলেকট্রিক ফিল্ড পেনিট্রেট করলো, ভেদ করলো। পেনিট্রেট কথার অর্থ হচ্ছে ভেদ করা, বা পারমিট কথার অর্থ হচ্ছে অ্যালাউ করা। মানে এক কথা কতটা ফিল্ডকে অ্যালাউ করলো বা কতটা ফোর্সকে এরা কাজ করতে দিল, বাকিটুকু কাজ করতে দিল না, মানে কিছুটা নষ্ট হয়। আচ্ছা যাই হোক, এটা একটা বিষয় গেল। তাই এটাকে মেনলি এই সি সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। সি এর মান দুই রকম, সিজিএস সিস্টেম আর একটা হচ্ছে এসআই সিস্টেম। সিজিএস পদ্ধতিতে সি ধ্রুবকটাকে বলা হয় 1/r,
কে। আর SI পদ্ধতিতে সি ধ্রুবকটাকে বলা হয় 1/4 পাই এপসাইলন। যে কোনো মাধ্যমে অ্যাট এনি মিডিয়াম, যে কোনো মাধ্যমে যদি এটাকে সি, এটা ধ্রুবকটা, এই সি ধ্রুবকটা কি হয়, কেটাকে বলা হয় ডাইলেকট্রিক, কেটাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকটা অ্যাকচুয়ালি কে দিয়ে প্রকাশ করা হয়। সবটাই ধ্রুবক। সিটে যেটা থাকলো, তাহলে সিটে কি আসলো, কখনো 1/k আসলো, কখনো 1/4 পাই এপসাইলন কে আসলো। যদি, এবং এত কিছু আমার জানার দরকার নেই, যদি এটা বায়ু মাধ্যম হয় তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে সেখানে তখন কি হবে, at air media at air k is equals to 1, air or vacuum, শূন্য মাধ্যমে, বায়ু মাধ্যম এবং শূন্য মাধ্যম তাহলে আলাদা কি। দেখো এখানে একটা ব্যাপার আছে, আমরা শূন্য বলতে বায়ু বুঝি বা বায়ু বলতে শূন্য বুঝি, দুটো এক জিনিস নয়। আমি তোমাদের শর্টলি একটা বিষয় বলছি 1 মিনিটের মধ্যে। আমাদের যে পৃথিবী পৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন রকম বায়ুর অস্তিত্ব রয়েছে, মানে গ্যাসীয় মণ্ডলের অস্তিত্ব রয়েছে। মানে এক কথায় এটাকে বলা হয় বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারিক লেভেল কোথায়, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত, 80 কিলোমিটার উপর, এবং ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত, বা 80 কিলোমিটার উপরে এবং ভূপৃষ্ঠ থেকে 500, এই যে মাঝখানে যে রিজিয়নটা, এটাকে বলা আয়োনোস্ফিয়ার। মানে এখানে বিভিন্ন রকম আয়নের অস্তিত্ব রয়েছে। আয়ন মানে কি, এই যে ইলেকট্রিক চার্জ, মানে এখানে আয়নের অস্তিত্ব রয়েছে, কিন্তু ওখানে কোনো বায়ুর অস্তিত্ব নেই, মানে ওখানে কোনো গ্যাস নেই। যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসের অস্তিত্ব ওখানে নেই। ওখানে আয়ন রয়েছে, ম্যাগনেটিক আয়ন রয়েছে, ইলেকট্রিক আয়ন রয়েছে। মানে ওখানে থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই সমস্ত মানে ওই জায়গাটা হচ্ছে আয়নোস্ফিয়ার বলা। ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার পর্যন্ত দুটি স্ফিয়ার গেল, আর 500 কিলোমিটার উপরে যে অংশটা থাকবে সেখানে কোনো আয়নও নেই, মানে ওখানে কোনো গ্যাস নেই, আয়ন নেই, কোনো কিচ্ছু নেই, নাথিং এলস। তাহলে ওই অংশটাকে বলা হয় ভ্যাকিউম বা শূন্য মাধ্যম। তা দুটি চার্জ কি নির্দিষ্ট দূরত্বের মধ্যে রেখে, ওখানে রেখে পরীক্ষা করলে যে মান পাওয়া যাবে, আমরা আয়নোস্ফিয়ারে নিয়ে আসলে একই মান পাবো, আমরা যদি বায়ু মাধ্যমে নিয়ে আসি তাহলে একই মান পাবো। অর্থাৎ বায়ুমণ্ডল এবং শূন্য মাধ্যমের মধ্যে এটা চেঞ্জ করে না। এই জন্য আমরা বলতে পারি যে অ্যাট এয়ার মিডিয়া অর ভ্যাকিউম মিডিয়া কে, এই যে ধ্রুবক, যেটাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ইলেকট্রিক পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা, সেই তড়িৎ ভেদ্যতাকে আমরা কি বলি, সেটা হচ্ছে তোমার এটাকে তড়িৎ ভেদ্যতাকে অবশ্যই এপসাইলন দিয়ে প্রকাশ করা হয়। তড়িৎ ভেদ্যতার নাম হচ্ছে গিয়ে এপসাইলন, এটার নাম এপসাইলন, EPSLON, এপসিলন, এপসিলন, এটা এপসাইলন না, এপসিলন, এটাকে বলা হয় এপসিলন, EPSLON, এপসিলন, এটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এপসাইলন, এপসিলন, আমরা অনেকে এপসাইলন বলি, ঠিক আছে। তো যাই হোক, ওটা আলাদা বিষয়। আমরা এখানে কি দেখলাম, যে তড়িৎ ভেদ্যতা, সেই তড়িৎ ভেদ্যতার সি, যেটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1 হয়, তাহলে সিজিএস পদ্ধতিতে কে যদি 1 হয় তাহলে সি এর মান 1, যেটাকে আমরা যদি এপসিলন বলি সেটা আমরা এর মান 1। তাহলে সিজিএস পদ্ধতি, বাংলা কথায় যে আমরা এটা পেলাম, কুলম্বের যে সূত্রটা পেলাম, সেই কুলম্বের সূত্রটা সিজিএস পদ্ধতিতে গাণিতিক রূপটি হবে এটা। কুলম্বের সূত্রে আমাদের 4টি সূত্র জানতে হবে। মেইনলি প্রথমত আমাদের কুলম্বের সূত্র কি, কুলম্বের সূত্রটা হচ্ছে F is equals to C into Q1 Q2 by R square। এটা হচ্ছে মেইন সূত্র, প্রথম ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স। এখান থেকে আমরা দুটি প্রসেস যাব, একটা সিজিএস সিস্টেম, একটা এসআই সিস্টেম। সিজিএস পদ্ধতি আর হচ্ছে এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কি হয়, যে সিজিএস পদ্ধতিতে যে সি ধ্রুবকটা, সেই সি ধ্রুবকটা হচ্ছে তোমার 1/k হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে at any media যে কোনো মাধ্যমে সি সমান কত, 1/k। তাহলে এনি মিডিয়াতে কি হবে, যে F1 সমান 1/k ইন্টু Q1
Q2 বাই R স্কয়ার। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি? যে কোনো মাধ্যমে সিজিএস পদ্ধতিতে 1/k Q1 Q2 বাই R স্কয়ার। কিন্তু এই এনি মিডিয়ার মান কত? যে এনি মিডিয়াতে k এর মান গ্রেটার দ্যান 1, একের বেশি হয়। যদি এটাকে এনি মিডিয়া না বলি, এয়ার মিডিয়া বলি, বায়ু মাধ্যম বলি, তাহলে কি হবে? যে c সমান সমান 1/k হবে। কিন্তু ওখানে বায়ু মাধ্যমে কি হয়? বায়ু মাধ্যমে স্পেশালি k সমান সমান 1 হয়। তাহলে c সমান সমান কত? 1/1, দ্যাট মিনস 1। অর্থাৎ ম্যাথামেটিক্যাল রূপটি কত হবে? f2 সমান সমান 1/1 বা c সমান সমান 1 বলতে পারি, যে Q1 Q2 বাই R স্কয়ার। দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। তাহলে কি দাঁড়ালো? যে কুলম্বের যে সূত্রটা, দুটি বিন্দু আদান নির্দিষ্ট দূরত্বে রাখলে তাদের মধ্যে একটা বল সৃষ্টি হবে, সেই আকর্ষণ বিকর্ষণ বল। আদান দুটি গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেই সমানুপাতিক ধ্রুবক বা ভেদ ধ্রুবক বা মাধ্যম ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, হ্যাঁ, তড়িৎ ভেদ্যতা, যাই হোক না কেন, এটার এই মানটা সি এর মানটা 4 রকম হতে পারে। এটা হতে পারে সিজিএস পদ্ধতি, হতে পারে এসআই পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতি স্পেশালি আমরা এটা দেখছি কোথা থেকে বলতো? এই সিটাকে আমরা দেখবো, অবশ্য সিটাকে দেখবো, সেই হিসেবে আমরা সমীকরণটাকে আপডেট করলাম। তাহলে কি আসলো? সিটা সিজিএস পদ্ধতি দুই রকম, সি সমান সমান 1/k অথবা 1/k। কেন? এটাকে মাধ্যম ধ্রুবক বা এটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটাকে কে দিয়ে প্রকাশ করা হয়, সেটা কার সমান হয়? 1/k, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের ব্যস্তানুপাতিকের সমান হয়। তাহলে যদি এই সিজিএস পদ্ধতি যে কোনো মাধ্যম নেওয়া হয়, বায়ু মাধ্যম না নিয়ে সিজিএস নিয়ে হিসাব করবো, যে এটা এত ইএসি উপাদান, এত সেন্টিমিটার দূরত্ব, তাহলে 1/k, এই কে এর জায়গায় সিজিএস পদ্ধতিতে সেটা বায়ুর পরিবর্তন সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে এর মান বলবে, সেই মানটা কত হয়? 1-এর বেশি হয়। তাহলে যদি মাধ্যম চেঞ্জ করা হয়, বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম রাখা হয়, তাহলে আমরা কি দেখবো? যে ফোর্সটা কমে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং যে F2 গ্রেটার দ্যান F1। আমরা এখান থেকে কি বলতে পারি? যে কোনো মাধ্যমের যে শূন্য মাধ্যমের পরিবর্তে যে অন্য কোনো মাধ্যম যদি ব্যবহার করা হয়, তাহলে সেই মাধ্যমের যে আদান দুটির মধ্যে যে একটা ফোর্স সৃষ্টি হবে, সেই ফোর্সটি, সে আকর্ষণ হোক আর বিকর্ষণ হোক, সেই ফোর্সটি শূন্য মাধ্যমের তুলনায় কম হবে, অর্থাৎ শূন্য মাধ্যমের বলটা বেশি হবে। আচ্ছা, সেকেন্ড পার্ট, সি এর মান কত? সি এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/4 পাই এপসাইলন। সি এর মানটা কত? 1/4 পাই এপসাইলন। এটা কি করে আসলো? এটা কত মান? আমি বলছিলাম, এটা তোমাদের বই ম্যাক্সিমাম বই নেই আর কি, নেই বলতে গেলে নেই। তাহলে এই জিনিসটা কি করে আসলো সেটা আমরা এক্ষুনি বলবো। তার আগে আমরা দেখবো এর দুটো পার্ট, একটা এনিমিডিয়া, একটা এমনি। এসআইতে সি এর মান কত? এসআইতে সি এর মান দিস। যদি এটা এয়ার মিডিয়াতে দেখি, আমরা বায়ু মাধ্যমে দেখি, তাহলে এখানে সি সমান সমান বলতে পারি যে 1/4 পাই এপসাইলনটাকে বলা হয় এপসাইলন নট ইনটু কে। অর্থাৎ যেখানে কে সমান সমান 1, তাহলে আমরা কি বলতে পারি? যেখানে সি সমান, অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এটা আমরা বলতে পারি এপসাইলন 0 ইনটু কে। যেখানে এপসাইলন 0 ইনটু কে কত বলতো? যেখানে এপসাইলন 0 ইনটু কে ইজ ইকুয়ালস টু এপসাইলন। যে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা হচ্ছে যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি অ্যাট এনি মিডিয়া, ইলেকট্রিক পারমিটিভিটি অ্যাট জিরো মিডিয়া, এটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে গুণ করলে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা পাবো। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তাহলে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সঙ্গে যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক গুণ করা হয়, তাহলে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা পাবো। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলবে? তাহলে এপসাইলন বাই এপসাইলন এখানে বলতে পারি। অর্থাৎ যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ও শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা আলাদা বিষয়, এটা তোমাদের এখানে আছে কি জানি না। হ্যাঁ, যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ও শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, যার মান 1-এর বেশি। অর্থাৎ সুতরাং আমরা কি বলতে পারি এখান থেকে? সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এপসাইলন গ্রেটার দ্যান এপসাইলন নট। এটা তোমাদের জানতেও হবে না, আমি তোমাদের জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে এখানে ধ্রুবকটা সিজিএস পদ্ধতিতে এরকমটা হয়, এসআইতে 1/4 পাই এপসাইলন নট কে হয়। কেটা যদি বায়ু মাধ্যম হয়, তাহলে কে এর মানটা 1, তাহলে এখানে কি আসবে? এয়ারের ক্ষেত্রে, এয়ার মাধ্যমের ক্ষেত্রে কে কত হয়? সমান সমান 1। তাহলে এটা কি হবে? এই সমীকরণটা এটা আসবে। তাহলে ম্যাথামেটিক্যাল রূপটি কি হবে? যে F3 সমান সমান 1/4 পাই এপসাইলন নট
Q1 Q2 by R square. This is the mathematical formation of Coulomb's law in SI system at air media. যদি এটা এয়ার মিডিয়া না হয় যে কোনো মিডিয়াতে হয়, তাহলে যে কোনো মিডিয়াতে হলে কি হবে, যে কোনো মিডিয়াতে হলে এটা অবশ্যই কে এর একটা ভ্যালু থাকবে, কে এর মান 1 নয়, বরং আমরা বলতে পারি যে কে এর মান গ্রেটার দ্যান 1, একের কিছু একটা বেশি। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে সিটা অ্যাকচুয়ালি আসবে, সিটা কি আসবে যে 1/4 পাই এপসাইলন নট কে, এটাকে আমরা এপসাইলন নট কেও বলতে পারি, অথবা এটাকে আমরা চাইলে একটু আপডেট করে লিখতে পারি শুধুমাত্র এপসাইলন। এপসাইলনের মাধ্যমে পদার্থ দ্রব্য কে অ্যাড করা আছে ঠিক না, এটা সমস্যা এটা। তাহলে তাদের মধ্যে ধ্রুবক মানে সূত্রটা কি হবে যে 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। এটা যে কোনো মাধ্যমে এসআই পদ্ধতি। আমি বিষয়টা একটু শর্টলি বলছি, তারপরে আমি দেখছি এই বিষয়টা কোথা থেকে আসলো। হাউ ইট ইজ ক্রিয়েট 1/4 পাই এপসাইলন নট। ম্যাক্সিমাম জায়গায় এটা বলা হয় না, কেন বলা হয় না আমি কেন বুঝতে পারি না, বা বইয়ের ক্যালকুলেশনটা কেন করে দেওয়া নেই আমি সেটা বুঝতে পারি না। তোমাদের বই বলবো না, একটু উপর লেভেলে ওটা করে দেওয়া নেই, কেন নেই আমি বুঝতে পারলাম না। একটা বিষয় বোঝার চেষ্টা করো, আমরা তারপর অন্য টপিকসে ঢুকবো। প্রথম কথা হচ্ছে কুলম্বস কি বলেছে যে দুটি বিন্দু আধানকে যদি একটা ক্ষুদ্র দূরত্বের মধ্যে রাখা হয় তাহলে তাদের মধ্যে একটা বল সৃষ্টি হবে, সেটা আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে, সেটা আকর্ষণ বিকর্ষণ আধানের প্রকৃতির উপর নির্ভর করবে, ঠিক আছে। তাহলে সেই বলটা কি হবে, সেই বলের মান অভিমুখ রয়েছে, অভিমুখ নিয়ে আমরা এখানে আলোচনা করবো না। বলের মান কি হবে, সেই বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক, পরিমাণের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ভালো কথা, সেই হিসেবে আমরা প্রথম লিখলাম F1 F proportional to Q1 Q2 আর F proportional to 1 by R square, তাহলে F proportional to Q1 Q2 by R square, তাহলে F is equals to Q1 Q2 by R square, যেখানে সিটা কি সেই সূত্রের যৌগিক ভেদ ধ্রুবক বলা যেতে পারে। প্রথমত যৌগিক ভেদ ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক বা ভেদ ধ্রুবক, কিন্তু এটা ভেদ ধ্রুবক নয়, সাধারণ ভেদ ধ্রুবক নয়। এটা দেখা গেলো যে এটা মেইনলি নির্ভর করে কার উপর, ধ্রুবকটা কার উপর নির্ভর করে, মেইনলি নির্ভর করে মাধ্যমের উপর, অর্থাৎ মাধ্যম চেঞ্জ করলে এই ধ্রুবকটা চেঞ্জ হয়। দ্য Coulombic constant should be changes with the change of the media, so it is called media constant or মাধ্যম ধ্রুবক। তাহলে এই পরাবৈদ্যুতিক এটাকে মাধ্যম ধ্রুবক বলা হয়। এই মাধ্যম ধ্রুবককে আমরা একটু ভালোভাবে বললে এটা কি বলা হয়, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা ডাইলেকট্রিক বলতে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি, পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করি। পরীক্ষায় যদি প্রশ্ন আসে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কাকে বলে, তাহলে এই পরীক্ষাটি শূন্য মাধ্যমে করলাম বা বায়ু মাধ্যমে করলাম, আবার এই পরীক্ষাটি জলের মধ্যে ডুবিয়ে করলাম, এক পুরো সিস্টেমটাকে একবার জলের মধ্যে ডুবিয়ে করলাম, একবার ভেসে করলাম। তাহলে জলের মধ্যে যা ফোর্স আসবে, ভেসে থাকলে যা ফোর্স আসবে, এই দুটো অনুপাত। তাহলে কি বলবো, অনুপাত করলে আমরা যে মানটা পাবো তাকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তুমি ভালো করে ভেবে দেখো, এই যে এখানে যে কোনো মাধ্যম, এটা শূন্য মাধ্যম, তুমি এইটা বা এটা করো তো আলটিমেটলি তুমি কেই পাবে। শূন্য যে কোনো মাধ্যমের সাপেক্ষে এটা শূন্য, এটা যে কোনো মাধ্যম, এটা শূন্য মাধ্যম। আমরা কি বললাম যে কে সমান সমান যে কোনো মাধ্যম বাই শূন্য মাধ্যম। তাহলে এই যে এপসাইলন বাই এপসাইলন 0, তাহলে এটাকে বলা হচ্ছে যে কোনো মাধ্যম বাই শূন্য মাধ্যম। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে এপসাইলনটা অ্যাকচুয়ালি এপসাইলনটা এখানে আছে আর কি, মানে কে বাই এটা। তাহলে আমরা কি দেখবো যে এই দুটোর যে অনুপাত, এই দুটো অনুপাত ফোর্সের অনুপাত বা এই এপসাইলনের অনুপাত, কে এর অনুপাত। তাহলে আমরা কি বলতে পারি যে কোনো এই দুটি পরীক্ষা যদি শূন্য মাধ্যমের পরিবর্তে যে কোনো মাধ্যমে করা হয়, তাহলে যে চেঞ্জ ঘটবে বা যে তড়িৎ ভেদ্যতা যে চেঞ্জ ঘটবে, যে মান চেঞ্জ হবে, অর্থাৎ ফোর্সের যে চেঞ্জ ঘটবে, বাংলা কথায় একটা সিস্টেমকে বায়ুতে রাখলাম 5 ডাইন বল অনুভব করলো, সে আকর্ষণ বিকর্ষণ জানি না, জলে রাখলাম 4.5 ডাইন বল অনুভব করলো, তাহলে বলটা কমলো না বাড়লো? কমলো। কেন কমলো? জল আসার কারণে। এই যে কমার যে একটা ইফেক্ট ঘটলো, এটাকে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। কেটা আমি কি দিয়ে প্রকাশ করবো, কেটাকে কি বলা হবে, ওই মাধ্যমে যে তড়িৎ যে ভেদ্যতা, কারণ ওই মাধ্যমে যে তড়িৎ যে ভেদ করার যে প্রবণতা বা পারমিটিভিটি, সেটাকে এপসাইলন দিয়ে প্রকাশ করা হয়। শূন্য মাধ্যমে এপসাইলন 0 দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এপসাইলন বাই এপসাইলন 0 এটাকে বলা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটাকে কে দিয়ে প্রকাশ করা হয়। এই কে এর মানটা স্পেশালি বায়ু হলে এটা 1 হবে, আর যদি কে বায়ু না হয় অন্য কোনো মাধ্যম হয়, তাহলে সেটা তার একটা মান থাকবে, সেটা কত হবে, 1 এর বেশি হবে। তাহলে এই যে ধ্রুবকটা আমরা পেলাম, পরাবৈদ্যুতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, সেই সমানুপাতিক ধ্রুবকটা মেইনলি দুটো রূপ হয়, একটা সিজিএস এ, একটা এসআই তে। সিজিএস এর দুটো রূপ, একটা বায়ু মাধ্যম, একটা যে কোনো মাধ্যম, একটা বায়ু মাধ্যম। এসআই এর দুটো পার্ট,
একটা যে কোনো মাধ্যম, একটা বায়ু মাধ্যম। বায়ু মাধ্যমে কে এর মানটা 1 হয় এবং অন্য মাধ্যমে কে এর মানটা 1-এর বেশি হয়, ওই জন্য এটাকে কে দিয়ে রাখা হয়। সেটা কত হয় আমরা জানি না, কত হয় আমরা জানি না, 1-এর বেশি হয়, 1-এর বেশি হয়, কত হয় আমরা জানি না, এটাকে রেখে দিয়েছি। তাহলে এই ফোর্সটা কি হবে, সবই থাকবে। এসআইতে এটা জাস্ট এটা আসবে, সিজিএস এটা 1/k একটা থাকবে, আর এখানে থাকবে না কারণ এর মানটা বায়ুতে 1। কিন্তু এসআইতে কি হয়, শুধুমাত্র কে থাকবে না, এখানে যেমন কে নেই, এখানে কে আছে, মানে এপসিলন বলতে এখানে কে এপসিলন 0 আছে, এখানে কে আছে, এটাকে আমি চাইলে এপসিলন 0 * কে লিখতে পারি। এখানে 1/4 এপসিলন 0 একটা টার্ম আছে, এখানেও আছে, কিন্তু 1/k এখানে আছে, এখানে নেই, কারণ এটা বায়ু মাধ্যম, এটা যে কোনো মাধ্যম। তাহলে এখানে কে আছে, এখানে কে নেই। পরবর্তী দেবো। এবার প্রশ্ন, স্যার এই জিনিসটা কোথা থেকে আসলো এবং এর মান কত, কোথা থেকে আসলো এবং এর মান কত, এটা সম্পর্কে একটু জানতে হবে, জেনে আমরা এখান থেকে একটু বেরোনোর চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে গিয়ে আমরা কুলম্বের সূত্রটা জানার চেষ্টা করছি, কারণ কুলম্বের সূত্রটা দিয়ে অনেক কিছু জানতে হবে। ছোট ছোট অনেক প্রশ্ন আসে। তাহলে আমরা কি দেখলাম, এক কথায় আমরা যে কোনো মাধ্যম সম্পর্কে তোমাদের আসবে না, শুধুমাত্র শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা কুলম্বের সূত্রটাকে আমরা শর্টলি আমরা বলতে পারি যে কুলম্বের সূত্র হচ্ছে কি তোমার C * Q1 Q2 বাই r², Q1 Q2 বাই r²। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সিজিএস, একটা এসআই সিস্টেম। দুটো ইয়ার মিডিয়া, দুটো ইয়ার, স্পেশাল ইয়ার বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। এখানে কোনো অন্য মাধ্যম সম্পর্কে তোমাকে জানতে হবে। তাহলে এই সূত্রটা কত হবে, স্পেশালি শূন্য মাধ্যমের ক্ষেত্রে Q1 Q2 বাই r²। আর এসআইটি কত হবে, যে F = 1/4 এপসিলন নট Q1 Q2 বাই r²। এখানে F হচ্ছে কি স্থির তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক স্থির তড়িৎ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্স। এই বলটা এটা এফ বলা হয়, যেটার একক কি, যেটার একক হচ্ছে আমরা বলতে পারি, যার একক হচ্ছে গিয়ে নিউটন অর ডাইন। যেখানে আমরা বলতে পারি যে 1 নিউটন = 10⁵ একটা রিলেশন আছে, আমাদের লাগবে পরবর্তীতে হয়তো। যে বলের একক, যে বলটা অনুভব করে সে কি এককে, নিউটন ডাইনে। ঠিক আছে, এখানে কিউ কি, Q1 বা Q2, এখানে Q1 = Q2, এটা কি Q1, Q2 তড়িৎ আধান, ইলেকট্রিক চার্জ, যার একক কি, যার একক 3 রকম হয়। একটা হচ্ছে তোমার ESU চার্জ, একটা কুলম্ব চার্জ বা কুলম্ব, আর একটা হচ্ছে তোমার EMU চার্জ। আমি তোমাদের এই বিষয়টা এখন আসছি, ঠিক আছে, যে তোমাদের চলতড়িতে যতগুলো একক রয়েছে, সে তুমি আদান বলো, সে তুমি কারেন্ট বলো বা প্রবাহ মাত্রা বলো, সে তুমি বিভব প্রভেদ বা ভোল্টেজ বলো, সে তুমি রেজিস্ট্যান্স বা রোধ বলো, সে তুমি ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব বলো, ইন্ডাকট্যান্স বা আবেশক বলো, কন্ডাক্ট্যান্স, তুমি যা কিছু বলো, তোমাদের এখানে যতগুলো
একক রয়েছে, সেই এককগুলো মেনলি দুটো ভাগে ভাগ করা হয়, তিনটে ভাগে ভাগ করা হয়। একটা সিজিএস, এটাকে বলা সিজিএস পদ্ধতি, এটাকে বলা এসআই পদ্ধতি, এটাকে বলা হয় ইএফপিএস পদ্ধতি। না, আমরা যেমন কি বলের একক কি সিজিএস এসআই এফপিএস জানি, নিউটন ডাইন পাউন্ডাল, নিউটন ডাইন পাউন্ডাল। এর একক কি ইএসইউ চার্জ কুলম্ব এবং ইএমইউ চার্জ, এর এককটা হচ্ছে ইএমইউ ইলেকট্রোমোটিভ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা সিজিএস পদ্ধতি। এটাকে শুধুমাত্র এসআই পদ্ধতি বলা হয়, ইন্টারন্যাশনাল সিস্টেম এটা, বা এটাকে এমকেএসও বলা হয়। আর একটা একক আছে ইএমইউ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, সরি ইএমএফ বলতে পারবো, ইএমইউ বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এসআই, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আমি এই সম্পর্কে, এই তিনটে সম্পর্কে একটু পরে আসি, এই বিষয়টা হয়ে গেলে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে আধান Q1 Q2 সেই এরা কি তড়িৎ আধান, যাদের একটা সম্পর্ক আছে। যে আমরা এর সঙ্গে সম্পর্কটা দেখি কি আছে আপাতত, এটা আমাকে আপাতত জানতে হবে যে 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ESU। দেখো তোমরা যদি পরীক্ষায় এটা লেখো যে 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ESU, তাহলে কেটে শূন্য বসিয়ে দিবে। যদি কোনো বই লেখা থাকে তাহলে বইটা কেটে শূন্য বসাবে, কারণ এখানে তোমাকে এখানে লিখেছে ইএসইউ চার্জ, এখানে চার্জ কথাটা লিখতে হবে। কেন লিখতে হবে একটু ওয়েট করে, আমি বলছি তোমাদের। বললাম না যে সবগুলো বিষয় একবারে আসছে, চার্জ কথাটা না লিখলে হবে না তোমাকে, বা বাংলায় লিখতে হবে আধান, চার্জ বা আধান কথাটি লিখতেই হবে। এখানে চার্জ বা আধান কথাটি লিখতে হবে, এখানে আধানের কোনো ব্যাপার নেই। তাহলে কি 1 কুলম্ব আধান সমান সমান 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ESU চার্জ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট চার্জ। আচ্ছা, এটা আমরা সিজিএস এবং এসআই পদ্ধতিতে আধানের সম্পর্ক জানলাম। তাহলে আমরা এই সমীকরণে কি জানলাম, এই সমীকরণে বল, এটাকে বলা হয় বল, এটাকে হচ্ছে আধান বলা হয়। আর কি, আর হচ্ছে ডিস্টেন্স, আর কে বলা হয় সেপারেশন বা দূরত্ব, ডিস্টেন্স, যার একক কি, যার একক হচ্ছে দুটো, তিনটে হতে পারে, সিজিএস এসআই এবং এপিএস হতে পারে। একটা সিজিএস আমরা বলতে পারি সিজিএস তে সেন্টিমিটার, এসআই তে মিটার, এপিএস তে ফুট। এর একক পাউন্ডাল, এটা পাউন্ডাল, POUNDAL পাউন্ডাল বা ফুট, সরি পাউন্ডাল বা ওটা বলের একক। এপিএস তে পাউন্ডাল, এটা সিজিএস এসআই এপিএস, সিজিএস এসআই এপিএস, সিজিএস এসআই ইএমইউ। সিজিএস না বলে এটাকে তুমি বলতে পারো ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএমইউ বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, এটাই আছে। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা সবই দেখলাম এখানে। এই যে বিষয়টা দাঁড়ালো, তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে 1/4πε0 কোথা থেকে আসলো। দেখো সিজিএস পদ্ধতিতে আমরা চার্জের একক জানি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ, এসআইতে জানি কুলম্ব। তাহলে আমরা সিজিএসতে জানি এই সম্পর্কটা, বাট এসআইতে আসলো এই সম্পর্কটা। তাহলে সাধারণভাবে যদি বিষয়টা হিসেব করা হয়, এখানে কোথা থেকে আসলো, কিসের জন্য আসলো, এখানে একটা ধ্রুবকের জন্য আসলো। সেই ধ্রুবকটা কে, ধ্রুবকটা এখানে কি, কে একটু ধ্রুবক আছে ধরে নাও, সেই ধ্রুবকটা বের করতে আমরা এখানে পেয়ে যাবো। আমি তোমাদের সিম্পল ভাবে বলতে, এই ক্যালকুলেশনটা করে দেওয়া থাকে না ম্যাক্সিমাম বইয়ে, মানে নেই। আমরা কি বলতে পারি সাধারণত এই সূত্রটা কত, এই সূত্রটা হচ্ছে এফ সমান সমান, আমরা এটাকে সি বলতে পারি, ধ্রুবক একটা বলতে পারি কনস্ট্যান্ট, ইন্টু Q1 Q2 বাই R²। তাহলে এই যে ধ্রুবকটা, সেই ধ্রুবকটা কত আসবে, ধ্রুবকটা হচ্ছে তোমার ধ্রুবকটা অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি ধ্রুবকটা হচ্ছে 1/k, পড়াতে ধ্রুবক 1/k। তাহলে কে সমান কত হবে, কে সমান সমান বলতে পারি যে Q1 Q2 বাই F² তাহলে এটাকে সিজিএস তে এর মান 1, কারণ 1 কুলম্ব, সরি 1 ESU 1 সেন্টিমিটার 1 ডাইন সমান সমান 1। কিন্তু এটাকে যদি সিজিএস থেকে এসআই ট্রান্সফার করি, তাহলে এই মানটা চলে আসবে। এর মান কত বলতে অ্যাকচুয়ালি, এর মান হচ্ছে অ্যাকচুয়ালি 9 × 10⁹ মিটার নিউটন ইনভার্স, সরি নিউটন মিটার ইনভার্স 2 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এটা আসবে কি করে আসবে, এখানে আমরা জাস্ট সিজিএস থেকে এসআই তে ট্রান্সফার করব। সিজিএস থেকে এসআই তে ট্রান্সফার করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে এখানে উত্তর। তাহলে
Q1 সিজিএস এর মান কত? 1 ইএসইউ। কে এর মান সিজিএস যদি হিসাব করে তাহলে কে এর মান 1, বাই এর মধ্যে যদি 1 বলা হয় তাহলে 1 ইএসইউ। Q2 এর মান কত? 1 ইএসইউ। Q2 এর মান 1 ইএসইউ। আর এর মান কত? 1 সেন্টিমিটার। F এর মান কত? 1 ডাই। তবে আমরা কি পাবো? 1 বায়ু মাধ্যমে। এটা বায়ু মাধ্যমে এর মানটা হচ্ছে এটা। তাহলে বিষয়টা কি আসলো? তাহলে এই কে এর মানটা বায়ু মাধ্যম না দিয়ে আমরা যদি অন্য কোনো মাধ্যমে এসআইতে দেখি তাহলে এই মানটা এক্সট্রা একটা বলটা এটা কি করে আসে? তাহলে আমি যদি এই পার্টটা রাখি তাহলে এই পার্টটা রাখলে কি থাকলো? এই পার্টটা থাকলে তোমার এটা চলে গেল এদিকে। একটা জিনিস বোঝার চেষ্টা করি যে কে এর মানটা আসলে হচ্ছে কে এর মানটা। তাহলে কি আসলো এখান থেকে? আমরা যদি এখানে আমরা কি জানি বলতো? 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ESU চার্জ। তাহলে এখানে কি বসাবো? 3 1 কুলম্ব যদি এটা আসে, অ্যাকচুয়ালি এখানে ভুল বললাম, আমরা ডিরেক্ট এটা ক্যালকুলেট করবো তাই না? এটা ধ্রুবক সি, এই সিটা আমরা ক্যালকুলেট করবো। তাহলে সি সমান সমান কত? সি সমান ধ্রুবকটা আমরা করছি, ধ্রুবক এটার মান এটা বেরোবে। তাহলে সি সমান সমান কত আসবে? সি সমান সমান F(r²/Q1 Q2)। আচ্ছা এফ এর মান কত? 1 ডাইন। আচ্ছা 1 ডাইন সমান সমান কত নিউটন? 1 ডাইন সমান সমান 10⁵ নিউটন। কেন? কারণ আমরা জানি কতগুলো পার্ট দেখো আমরা তো ফোর্সের ক্ষেত্রে জানবো 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। বাট আমাদের এখানে কি বসাতে হবে? যে 1 ডাইন, 1 ডাইন সমান কত? 1/10⁵ নিউটন। দ্যাট মিনস 10⁻⁵ নিউটন ইজ ইকুয়ালস টু 1 ডাইন। তাহলে 1 ডাইনের পরিবর্তে আমরা কি বসাবো? 10⁻⁵ নিউটন। আচ্ছা দূরত্বের ক্ষেত্রে কি আছে? আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান 1/100 মিটার। দ্যাট মিনস 10⁻⁻² মিটার সমান সমান 1 সেন্টিমিটার। আচ্ছা 1 তাহলে একটা আর স্কয়ার আছে, আর তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, তাহলে আমরা কি বলতে পারি যে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার তার আর স্কয়ার। তাহলে কি আসলো? 10⁻⁴ মিটার স্কয়ার। এই মানটা যদি এখানে বসানো হয় তাহলে 1 সেমি স্কয়ার সমান সমান 10⁻⁴ মিটার স্কয়ার। আমরা এককগুলো বসালাম না, মানে সিজিএস থেকে এসআই ট্রান্সফার করলাম। আচ্ছা এবার আধানের ক্ষেত্রে কি দেখলাম? যে 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ইএসইউ। তাহলে আমরা এখানে কি দেখবো? যে এখানে চার্জের ক্ষেত্রে মানে কিউ এর ক্ষেত্রে আমরা দেখবো এত। তাহলে 1 ইএসইউ আধান সমান সমান কত? 1 ইএসইউ আধান সমান সমান হচ্ছে গিয়ে ইএসইউ চার্জ সমান সমান কত? 1/3 × 10⁹ এত কুলম্ব। তাহলে 1 ইএসইউ × 1 ইএসইউ দুটো আছে। Q1 Q2 বসাবো এখানে। Q1 Q2 বসাবো। তাহলে Q1 কত? Q1 হচ্ছে 1/3 × 10⁹ ইন্টু 1/3 × 10⁹। মানে বাংলা কথায় আমি সিজিএস থেকে এসআইতে ট্রান্সফার করলাম। তাহলে কি দাঁড়ালো? সব উল্টে যাবে। তাহলে এখানে কি আসলো বলতো? মেনলি আসলো 10⁻⁵, 10⁻⁴, 3 × 10⁹ ইন্টু 3 × 10⁹। তাহলে 10⁹ আউট হয়ে গেল। তাহলে কি 3 × 3 = 9, 10⁹। এই যে ধ্রুবকটা আসলো, কত আসলো? 10⁹। এই ধ্রুবকটাকে সিটাকে আমরা এখানে কি বলতে পারি? 10⁹, 9 × 10⁹। তাহলে আমরা কি বলতে পারি এই সমীকরণটাকে? যে সিজিএস থেকে যখন এসআই ট্রান্সফার করা হবে তখন এই ফোর্সটা কি হবে? যে এসআইতে এর বলের মান শূন্য মাধ্যমে কি হবে? যে 9 × 10⁹ Q1 Q2/r²। এর মানটা আমরা দেখলাম যে তাত্ত্বিকভাবে একটা হিসাব করতে হবে। এর মানটা অ্যাকচুয়ালি যেটা 9 × 10⁹, এটা তুলনামূলকভাবে 1/4π এর সঙ্গে যদি নতুন একটা নাম দেওয়া হয় কে, বা নতুন একটা নাম দেওয়া হয় অন্য কিছু একটা, সেটাকে আমরা ε0 বায়ু মাধ্যমের ক্ষেত্রে, তাহলে দেখা যায় এই মানটা এবং এই মানটা সেম। যেখানে এপসাইলনকে বলা হয় তড়িৎ ভেদ্যতা, যার মান হচ্ছে যে আমরা হিসাব করি যে এপসাইলন সমান সমান কত আসবে? এপসাইলন সমান সমান 1/4π × 9 × 10⁹, যার মান আমরা কত পাবো? 8.854 10⁻⁻12 এত। তাহলে এত কিছু আমাদের মনে রাখতে হবে না, আমাদের শুধুমাত্র এই যে পরিবর্তনটা সিজিএস থেকে এসআইতে আসলে স্যার এটা কেন আসলো হুট করে, তোমাদের বইয়ে হুট করে আসলো, এই যে হুট করে আসাটার বিষয়টা একটু জানার জন্য আমি এত কিছু বললাম। ঠিক আছে, এই জায়গাটা তোমরা পারলে ভিডিওটাকে একটু বারবার রিপিট করে দেখবে, তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে। ঠিক আছে, আমি একটু দেখছি ভিডিওটা ঠিক আছে কিনা।
বা চলছে কিনা, কারণ এতক্ষণে খাটনি বেকার হয়ে যাবে, নাহলে শুধুমাত্র কুলম্বের সূত্র পড়া থেকেই একটা দিন চলে যাচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রিক কারেন্ট থেকে আর একটু বিষয় আছে অবশ্য। নেক্সট ডেতে আমরা দ্রুত এগোবো, আজকে একটু তোমরা শুরুতে হোক আর কি, তোমাদের যদি ভালো লাগে নিঃসন্দেহে আমরা নেক্সট ডেতে দ্রুত এগোবো। তাহলে আমরা এখানে কি দেখলাম, প্রথমত আমরা কুলম্বের সূত্র দেখলাম যে F প্রপোর্শনাল টু Q1 Q2, তারপরে কি দেখলাম যে F ইজ প্রপোর্শনাল টু R স্কোয়ার, তারপরে কি দেখলাম যে F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R স্কোয়ার, তারপরে কি দেখলাম যে F ইজ ইকুয়ালস টু C ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, তারপরে কি দেখলাম যে এটা দুটো মান, F এর দুটো পার্ট, একটা CGS একটা SI। CGS আমরা কি পেলাম যে F ইজ ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কোয়ার। CGS থেকে পুরোটাই এয়ারে দেখবো, শুধুমাত্র অন্য কোনো মাধ্যম দরকার নেই। এয়ার কি হয়, কে মানে 1, যেখানে 1 বাই কি আসতো সেটা হচ্ছে 1 আসতো। তাহলে এখানে কি আসবে, SI তে কি আসবে, SI তে F সমান সমান 1 বাই 4 পাই এপসিলন নট Q1 Q2 বাই R স্কোয়ার। এখানে 1 বাই 4 বাই এপসিলন নট এর মান কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এককটা কি, এককটা আমাদের বের করার একটা সাধারণ নিয়ম আছে, আমরা দেখব যে 1 বাই 4 বাই এপসিলন নটটাকে আমরা রাখলাম, রেখে আমরা কি করতে পারি যে F R স্কোয়ার বাই Q1 Q2 এটাকে রাখলাম, এটাকে দিকে নিয়ে আসলাম। তাহলে F এর একক কি সাইতে, S এর একক নিউটন, বলা হয় নিউটন মিটার স্কোয়ার কুলম ইন্টু কুলম, তাহলে কি আসলো নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। তাহলে একক কি আসলো, এত নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, এটা হচ্ছে তোমার একক সমান। ঠিক একই রকম ভাবে যদি এপসাইলনের মান বের করা হয়, সুতরাং আমরা এখান থেকে ক্যালকুলেট করি, তাহলে এপসাইলন 0 সমান সমান 8.854 10 টু দি পাওয়ার -12 পাবো। এর একক কি পাবো, এই এককটা উল্টে যাবে, কেন, কারণ এপসাইলন এখানে যাবে আর এটা চলে আসবে, তাহলে কি হবে, একক নিচে চলে আসবে। কারণ আমরা দেখলাম যদি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 সমান সমান এত নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2 সমান সমান 1 বাই 4 পাই এপসাইলন হয়, এপসাইলন 0 সহ এই জিনিসটা হয়, তাহলে আমরা কি বলতে পারি, শুধুমাত্র এপসাইলন 0 কি আসবে 1 বাই 4 পাই ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটা সমান সমান হিসাব করলে পাবো 8.854 10 টু দি পাওয়ার -12। এর একক কি আসবে, এর এককটা এটা নিচে আসলো, এটা নিচে আসলো একক সহ, নিউটনটা উল্টে যাবে, মিটারটা উল্টে যাবে, কুলমটা উল্টে যাবে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের একটু বিষয় জানাতে হবে, তোমাদের এই দুটো জিনিস জাস্ট জানতে হবে এক্সট্রা, এটা আশা করি এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা এখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, এরপর আমরা একটু ছোট্ট একটা জিনিস জানবো, কারণ আগামীতে আমাদের ক্লাসগুলো করতে গেলে এটা একটু দরকার, একটু মুখস্থ করবে, কারণ তোমাদের দরকার আছে, ঠিক আছে। নতুন করে শুরু করার আগে আমরা একটু ভালো একটা টপিক জানি, তোমাদের সুবিধা হবে এগুলো পড়তে। এরপরে বিভব হয়ে ছিল, তড়িৎচালক বল, এরপরে বিভব ছিল, তড়িৎচালক বল কি, তোমরা যতটুকু জানো তার উপর বেস করে আমরা একটা জিনিস করি। Some important relation and value, গুরুত্বপূর্ণ সম্পর্কে এবং তাদের মান। যদি আমরা প্রথমত 1 নম্বরে আমরা দেখি, এই নম্বরে আমরা যদি দেখি চার্জ বা আধান, এটাকে বলা হয় আধান। আচ্ছা, চার্জ বা আধান এর ক্ষেত্রে কি কি রাখবো, প্রথমত এটাকে চিহ্ন বা সিম্বল বলা হয়। সিম্বল কি দিয়ে প্রকাশ করা হয়, সিম্বল এটাকে স্মল কিউ দিয়ে প্রকাশ করা হয়, প্লাস কিউ দিয়ে প্রকাশ করা হয়, মানে কিউ দিয়ে প্রকাশ করা হয়, কিউ চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, কিউ।
বা কখনো কখনো এটাকে স্মল কিউ দিয়ে প্রকাশ করা হয়, ইলেকট্রনিক চার্জ দিয়ে প্রকাশ করা হয়, তারপর হচ্ছে এনএক্সেট্রা, এগুলো দিয়ে প্রকাশ করা হয়। চার্জের মাত্রা কি? মাত্রা হচ্ছে কি চার্জের মাত্রা আইটি, প্রবাহ মাত্রা ইন্টু সময়। কেন? কারণ আমরা জানি প্রবাহ মাত্রা কাকে বলে, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক সময় যত সংখ্যক ধনাত্মক আধান প্রবাহিত হয়, যত পরিমাণ কোনো পরিবাহীর মধ্যে কোনো একটা নলের মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ, প্রতি একক সময় যে এটি সময় যত পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট বা প্রবাহ। তাহলে আই সমান সমান এটা হয়, তাহলে কিউ সমান সমান আইটি, টি মানে সময়, তাহলে আমরা কি বলবো আইটি, চার্জের মাত্রা আইটি। আচ্ছা, তারপরে কি আসলো? চার্জের ইউনিট বা একক। একক কি? একক তিনটে আছে, একটা সিজিএস, এটার আর একটা নাম ইএসইউ। সিজিএস এর আরেকটা নাম ইএসইউ। তাহলে সিজিএস পদ্ধতিতে চার্জের একক কি? ইএসইউ চার্জ, চার্জের একক ইএসইউ চার্জ। ইউনিট তিনটা, ইউনিট তিন প্রকার, সিজিএস, এসআই, ইএমইউ। সিজিএস তে বা ইএসইউ এর চার্জের একক ইএসইউ চার্জ। এসআই তে চার্জের একক কি? এসআই তে এসআই চার্জের একক কি? এটাকে বলা হয় আচ্ছা, এখানে আরেকটা নাম আছে, এটাকে বলা যেতে পারে, বা এটাকে স্ট্যাট কুলম্ব বলা যেতে পারে, বা এটাকে ইএসইউ আধানও লেখা যেতে পারে, আধান। এসআইতে চার্জের একক কি? চার্জের একক শুধুমাত্র কুলম্ব, COULOMB, বা এটাকে আমরা শর্টলি আমরা লিখতে পারি শুধুমাত্র সি দিয়ে প্রকাশ করতে পারি, ক্যাপিটাল সি, কুলম্ব। আচ্ছা, ইএমইউ বা ইলেকট্রোমোটিভ ইউনিট, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, তড়িৎচুম্বকীয় এককে, এর এককটা চার্জের একক হচ্ছে তোমার ইএমইউ চার্জ বা ইএমইউ আধান, বা এটা ইএমইউ চার্জ বা ইএমইউ কুলম্ব, এটাকে দেখা যেতে পারে ইএমইউ সি। যেমন স্ট্যাট কুলম্ব, এটা লিখলে বেটার হয়, এটা কুলম্ব লিখলে হবে, পার কুলম্ব লিখলে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো, এর একটা পার্ট এখনো শেষ হয়নি, রিলেশন। রিলেশন কি আছে এখানে? আমরা ফার্স্ট রিলেশন দেখব সিজিএস এবং এসআই এর সঙ্গে রিলেশন। সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে রিলেশন, মানে ইএসইউ এবং কুলম্বের মধ্যে সম্পর্ক কত? আমরা জানি কত, যে 1 কুলম্ব চার্জ সমান সমান 3 × 10⁹ স্ট্যাট সি, বা এটাকে আমরা লিখতে পারি 3 × 10⁹ ইএসইউ চার্জ বা আধান। এটা লিখতে হবে, কিন্তু আধানটা লিখতে হবে, কেন তোমরা একটু পরে বুঝতে পারবে। আচ্ছা, এসআইতে কি হবে? এসআইতে হচ্ছে তোমার এসআইতে না, সিজিএস না, এসআই এবং ইএমইউতে চার্জের সম্পর্ক আমরা কি জানি, যে 1 ইএমইউ চার্জ সমান সমান 10 কুলম্ব। বা 1 কুলম্ব সমান কত? এটা সিরিজ এসআই সঙ্গে সম্পর্ক। এবং ফাইনালি আমরা কি বলতে পারি, যে ইএমইউ এবং সিজিএস এর মধ্যে একটা সম্পর্ক। আমরা কি বলতে পারি, যে 1 ইএমইউ সমান সমান 10 কুলম্ব এসআই, কিন্তু 1 কুলম্ব সমান কত? 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ চার্জ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে 3 × 10⁻10 ইএসইউ চার্জ। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে সিজিএস এবং এসআই পদ্ধতি, সিজিএস এসআই
এসআই ইএমইউ এবং ইএমইউ সিজিএস, আর কোনো সম্পর্ক নেই, সিজিএস এর সঙ্গে এসআই সব হয়ে গেছে, 3 রকম সম্পর্ক হতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার চার্জের সম্পর্কে ইনফরমেশন, যে কোনো চার্জ, সেটা চার্জ অনেক রকম আছে। এখানে তোমার চার্জ কি কত রকম চার্জ, 3 প্রকার, 3 রকম। একটা হচ্ছে তোমার পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, একটা নিউট্রাল চার্জ বা নাল চার্জ। পজিটিভ চার্জ যেমন প্রোটন, এটা যেমন তোমার ইলেকট্রন, এটা যেমন তোমার হচ্ছে নিউট্রন, প্রোটন এক্সেট্রা, এগুলো এই যে তোমাদের চার্জ সম্পর্কে। আচ্ছা, এরপরে আমরা একটু জানবো প্রবাহ মাত্রা সম্পর্কে, ঠিক আছে? মানে কয়েকটা বিষয় আমরা জানবো, এটা একটু তোমরা ভালো করে দেখে নাও, দরকার তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে? এটা একটু লিখে নেবে, কারণ একবার ভালো করে বুঝতে পারলে আর তোমাদের অসুবিধা হবে না। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাদেরই সুবিধা হবে। চার্জ গেল, এরপর আমরা দেখবো কারেন্ট, বি বা প্রবাহ, এটাকে বলা হয় কারেন্ট বা এটাকে বলা হয় প্রবাহ। দেখো অ্যাকচুয়ালি কারেন্ট কথার বাংলা অর্থ হচ্ছে গিয়ে প্রবাহ। অ্যাকচুয়ালি আমি এটা ভুল লিখলাম, এটার নাম ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। কারণ তড়িৎ প্রবাহ কথা যেমন এয়ার কারেন্ট বা বায়ু প্রবাহ, ওয়াটার কারেন্ট বা জলের প্রবাহ, হচ্ছে গ্রাভিটেশনাল কারেন্ট বা গ্রাভিটেশনালের প্রবাহ, যে কারেন্ট বলা হয় এটা অ্যাকচুয়ালি কারেন্ট, এটার নাম হচ্ছে ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। ইলেকট্রিক কারেন্ট বা এটার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ। কারণ তড়িতের প্রবাহ, আধানের প্রবাহ, তড়িৎ প্রবাহ। আচ্ছা, তড়িৎ প্রবাহের সিম্বল কি? তড়িৎ প্রবাহের সিম্বল তোমার মেইনলি হচ্ছে কি, প্রবাহ হচ্ছে আই, প্রবাহ মাত্রা, ইন্টারন্যাশনাল সিস্টেমে আই। তোমরা ভালো করে ভেবে দেখো আই কোথায় আছে বলো তো? ক্লাস 9-এ ফার্স্ট চ্যাপ্টার মেজারমেন্ট বা পরিমাপের চ্যাপ্টারে ছিল যে ভৌত রাশি, মৌলিক একক আন্তর্জাতিক সিস্টেমে 7টি। একটা দৈর্ঘ্য, ভর, সময়, প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, তড়িৎ তাপমাত্রা, পদার্থের পরিমাণ। তাহলে দৈর্ঘ্য মানে মিটার, ভর কেজি, সময় সেকেন্ড, প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ মোল, তাপমাত্রা ক্যালভিন। এটা হচ্ছে এসআইতে, এটা তোমার ইন্টারন্যাশনাল সিস্টেমে আই দিয়ে প্রকাশ করা আছে। তাহলে এর একক কি? এর একক হচ্ছে মানে এর কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? এটা অ্যাকচুয়ালি তোমার আই দিয়ে প্রকাশ করা হয়, আই বা এটাকে তোমার ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করা হয়। প্রবাহ মাত্রার চিহ্ন হচ্ছে এটা। তাহলে এর মাত্রা কি হবে? মাত্রাটা দেখাই বললাম তো, এটা একটা, এর তো কোনো কারোর সম্পর্ক নেই। এর প্রবাহ মাত্রা কি? আই। আমরা অন্যভাবে বলতে পারি যে আই সমান সমান কি বলতো? আই সমান সমান আমরা বলতে পারি, যেহেতু যে আই কি, আই সমান সমান প্রতি একক সময় প্রবাহিত আধানের মান। আমরা তো জানি কিউ সমান সমান কত? আইটি। তাহলে টি সমান কত? টি। তাহলে টি এর মাত্রা কত? টি। তাহলে টি যদি আউট হয় তাহলে কি পড়তে পাই? তাহলে কি প্রবাহ মাত্রা কি? আই। আচ্ছা, একক সিজিএস তে কি হবে? সিজিএস তে ইএসইউ চার্জ না, ইএসইউ কারেন্ট। এই জন্য আমি তোমাদের বারবার বলছিলাম যে এখানে তোমাকে চার্জ কথাটি বা আদানটি তোমাকে লিখতে হবে। ইএসইউ কারেন্ট কুলম্ব না, স্টার্ট অ্যাম্পিয়ার বা ইএসইউ প্রবাহ। এরপরে বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হবে কেন আমি এটা বারবার লিখছিলাম। এসআই যেটাকে বলা হয় অ্যাম্পিয়ার বা এটাকে শুধুমাত্র এ দিয়ে প্রকাশ করা হয়। ইএমইউ কি বলা হয়? এটাকে ইএমইউ চার্জ না, ইএমইউ অ্যাম্পিয়ার, ইএমইউ জাস্ট এ বা ইএমইউ অ্যাম্পিয়ার বা ইএমইউ এ, জাস্ট ওখানে সি এর পরিবর্তে এ বা প্রবাহ মানে চার্জের পরিবর্তে কারেন্ট, এটা আসলো। একক গেল। রিলেশন সিজিএস এবং এসআইটের সম্পর্ক কি আসবে? সিজিএস এবং এসআইটের সম্পর্ক হবে তাহলে কি? 1 কুলম্ব না, 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার সমান কত স্টার্ট অ্যাম্পিয়ার? উত্তর কত? এতটাই স্টার্ট অ্যাম্পিয়ার। উত্তর কত? এতটাই স্টার্ট ইএসইউ প্রবাহ। স্যার কেন? তাহলে চার্জ এবং প্রবাহ মাত্রার কোনো সম্পর্ক নেই? হ্যাঁ আছে তো, অবশ্যই আছে। তাহলে এটা আলাদা করো কেন? তার কারণ হচ্ছে কি, একটা জিনিস বোঝার চেষ্টা করো তোমরা। এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে এটা অবশ্য তোমাদের সাইডে একটু ছিল, অবশ্য বাদ দাও।
আমরা কি জানি প্রবাহ মাত্রা আই, আই সমান সমান কিউ বাই টি। তাহলে সিজিএস তে এবং এসআই তে এটা কি একক কি, মানে এসআই তে একক কি, এসআই তে আমরা বলতে পারি 1 অ্যাম্পিয়ার, এটা একক কি অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার সমান সমান কত 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। কারণ প্রতি একক সময় যত পরিমাণ আধান প্রবাহিত তার নাম 1 অ্যাম্পিয়ার বা আই দিয়ে প্রকাশ করা হয়, তো এটার নাম অ্যাম্পিয়ার। আমরা 1 কুলম্ব সমান কত বলতে পারি 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব বাই 1 সেকেন্ড, মানে তো 1 সেকেন্ড। সিজিএস এসআই এফপিএস যে কোনো পদ্ধতি যাও, ইএমইউ যে কোনো পদ্ধতি যাও, সেকেন্ডের একক সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে যেমন কুলম্ব পার সেকেন্ড সমান অ্যাম্পিয়ার, তাহলে ই স্ট্যাট কুলম্ব পার সেকেন্ড সমান স্ট্যাট অ্যাম্পিয়ার বা ইএসইউ প্রবাহ। তাহলে এই কারণে কি থাকলো, এই মানটাই থাকলো, কারণ সময়ের কোনো চেঞ্জ হয়নি। সিজিএস থেকে এসআই থেকে সিজিএস এ যাওয়ার জন্য সময়ের কোনো সম্পর্ক নেই, সময় 1 সেকেন্ড মানে 1 সেকেন্ডে। তাহলে এখানে কি আসলে 1 সেকেন্ড একই থাকলো, তাহলে স্ট্যাট কুলম্ব পার সেকেন্ড সমান স্ট্যাট অ্যাম্পিয়ার। তাহলে এটা কি আসলো, ওই মানটাই থাকলো, কারণ এই মানটা চেঞ্জ হলো না, তাহলে এটাই থাকলো। সিমিলার হতে সেকেন্ডে যেহেতু চেঞ্জ হবে, তাহলে কি হবে 1 ইএমইউ অ্যাম্পিয়ার সমান এত অ্যাম্পিয়ার। ইএমইউ এবং সিজিএস এর সম্পর্ক কত, ইএমইউ অ্যাম্পিয়ার সমান 10 অ্যাম্পিয়ার বা এটা কি বলতে পারি এত স্ট্যাট অ্যাম্পিয়ার বা এত অ্যাম্পিয়ার। দেখো বুঝতে পারলে কিনা, সেম জিনিস কিন্তু তোমাদের এগুলো যদি তোমরা যদি এখন বলো না বুঝতে পারি তাহলে তো মুশকিল। হ্যাঁ, যদি তোমাদের এটা পড়ানো হয়েছে কি জানি না, এটা হচ্ছে তোমাদের বেসিক 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 বিষয়। এরপরে আমরা আসবো বিভব বা বিভব প্রভেদ। দেখো বুঝতে পারলে কিনা, এটা একটু টুকে নেবে, বারবার রিপিট করে। এরপরে আমরা দেখবো কি ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। এরপর আমরা দেখবো সি ইলেকট্রিক পোটেনশিয়াল সব জায়গায় লাগবে তোমাদের, ইলেকট্রিক পোটেনশিয়াল বা এটাকে বলা তড়িৎ বিভব। আচ্ছা, এই চিহ্ন কি, সিম্বলটা অনেক রকম আছে। সিম্বলটা হচ্ছে আমরা মেইনলি বিভব ভি দিয়ে প্রকাশ করি, কোনো এটাকে ফাই দিয়ে প্রকাশ করা হয়, কখনো কখনো এটাকে জাই দিয়ে প্রকাশ করা হয়, কখনো কখনো এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। যেমন ফ্যারাডে তড়িৎচুম্বক তরঙ্গে এটা তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে এটা ই দিয়ে, বিভবটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। তো এটা মেইনলি আমরা ভি দেখবো, ভি ফাই এপসাইলন এগুলো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এক একটা জায়গায় একই রকম ইউজ রয়েছে, অর্থাৎ সেটা নিয়ে তোমাদের মাথায় খাবানোর কোনো ব্যাপার নেই। তাহলে এর মাত্রা কি আসবে, এর মাত্রাটা খুব ইম্পর্টেন্ট। এর মাত্রা খুব ইম্পর্টেন্ট, পরে কি আসতেও পারে যে বিভব প্রভেদের মাত্রাটা কত হবে। তোমরা প্রথম ভিডিওটাকে মানে স্টপ করে নিজেরা চেষ্টা করবে যে মাত্রা বের করতে পারো কিনা। যদি না পারো তো অবশ্যই দেখবে যে কি করে মাত্রাটা বের করতে হয়। তো বিষয়টা এখানে কি দাঁড়ালো, বিষয়টা হচ্ছে কি এর মাত্রাটা কি হবে, মাত্রাটা আমরা দেখবো ভি কোথা থেকে আসলো। তার আগে আমাদের জানতে হবে যে ভি সম্পর্কটা কোথা থেকে আসলো। আমরা জানি যে ভি ইজ ইকুয়ালস টু W/Q। বিভব প্রভেদ কাকে বলে, যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব বা বিভব প্রভেদ। একক ধনাত্মক আধানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় বিভব প্রভেদ। So potential difference is equals to work done upon charge. If we take a unit positive charge from the infinite to the region of the electric field, the work done is named by potential difference for electric বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। তাহলে একক ধনাত্মক আধানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হবে তড়িৎ বিভব। আমরা যদি বলি যে বেগ কাকে বলে, বেগ সমান s/t। তাহলে প্রতি একক সময় যে পরিমাণ প্রতি এক সময় বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার নাম মানে বেগ। যদি বলা হয় বল কাকে, মানে চাপ কাকে বলে, P = বল বাই ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ। লম্বভাবে ব্যাপারটা আলাদা, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত, তাহলে একক ক্ষেত্রফলের উপর এটা একক সময়ে দূরত্ব বেগ, একক আধানকে আনতে যে কার্য তার নাম বিভব প্রভেদ। যে কোনো সংখ্যা আমরা এভাবে বলতে পারি, যে কোনো সংখ্যা, ঠিক আছে, বা সব দূরত্বের হারকে বলা হয় বেগ, সেটা আমাদের বিষয়। তাহলে আমরা কি বলতে পারি, একটা মাত্রা কি হবে, মাত্রা মেনলি এর মাত্রা ভি, মানে ভি এর মাত্রা কি, ভি এর মাত্রা হচ্ছে তোমার মেইনলি W/Q। আচ্ছা, W এর মাত্রা কি, W মানে হচ্ছে তোমার ওয়ার্ক ডান মানে কি, প্রযুক্ত বল এবং দূরত্ব। আধান মানে তোমার হচ্ছে আধান। তাহলে কি পাবো এখান থেকে আমরা পাবো মেইনলি
এখান থেকে আমরা পাবো এফ ইন্টু এস বাই কিউ। আচ্ছা এখান থেকে আমরা কি পাবো যে এফ ইন্টু এস, এফ মানে কি বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, দূরত্বের মাত্রা কত এল, আধানের মাত্রা কত আইটি। তাহলে আমরা এখানে কি পাবো যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই ইনভার্স। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 3 আই ইনভার্স, এটা হচ্ছে তোমার বিভব প্রভেদের মাত্রা। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক পোটেনশিয়াল অর পোটেনশিয়াল, দিস ইজ দ্য ডাইমেনশন অফ পোটেনশিয়াল। ছোট একটু দেখে নেবে। দেখো সিজিএস কি হবে, ইএসইউ ভোল্ট বা ভোল্টেজ বা পোটেনশিয়াল লিখতে পারো, পিডি লিখতে পারো, পোটেনশিয়াল ডিফারেন্সকে পিডি দিয়ে প্রকাশ করা হয়। স্টেট ভোল্ট বা ইএসইউ বিভব। এই জন্য আমরা ইএসইউ শুধু লিখলে হবে না, চার্জের ক্ষেত্রে আমাদের ইএসইউ ভোল্ট বিভব ভোল্টেজ এই কথাগুলো পরিষ্কার করে লিখতে হবে, না হবে না। হ্যাঁ একটু ভালোভাবে দেখলে কেটে শূন্য বসিয়ে দেবে। তাহলে এসআইতে কি আসবে, এটাকে বলা ভোল্টেজ, ভোল্টেজ বা ভোল্ট বলা হয়, বা এটাকে শুধুমাত্র ভি দিয়ে প্রকাশ করা হয়। ইএমইউ কি হবে, ইএমইউ ভোল্টেজ বা ভোল্ট, ইএমইউ ভোল্ট বা ইএমইউ ভি। আচ্ছা রিলেশন, রিলেশন কি আসবে, রিলেশন সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক। এই জায়গাটা এখানে পর্যন্ত হয়ে যাবে, তারপরে সমস্যাটা হচ্ছে এখানে। আচ্ছা এখানে আমরা কি দেখলাম যে সিজিএস এর সঙ্গে এসআই এর সম্পর্ক কি আসবে, সিজিএস এর সঙ্গে এসআই এর সম্পর্ক হচ্ছে আমাদের প্রথমত দেখতে হবে যে ভি এসআই তে কি হয় ডব্লিউ বাই কিউ, এটা আমরা প্রথমত জানলাম। আচ্ছা ডব্লিউ মানে কি, কৃতকার্য মানে কি 1 জুল বাই 1 কুলম্ব। তাহলে 1 কুলম্ব আধানকে অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আমি যদি 1 জুল কাজ করতে হয় তখন তাকে বলা হয় 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান সমান কত স্ট্যাট ভোল্ট বা কতটা ইএসইউ বিভব সেটা আমরা দেখবো সিজিএস এবং এসআই। তাহলে এটা কি আসলো যে 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক বাই আচ্ছা তোমার 1 কুলম্ব সমান সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম্ব। আর এটাকে আমরা কি বলতে পারি যে 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 আর্ক পার স্ট্যাট সি, বা এটাকে আমরা বলতে পারি যে 1/300 এই আর্ক পার স্ট্যাট সি, এটাকে বলা স্ট্যাট ভোল্ট। যেমন জুল পার কুলম্ব সমান সমান ভোল্ট, তেমনটাই আর্ক পার স্ট্যাট কুলম্ব সমান সমান স্ট্যাট ভোল্ট। তাহলে ভোল্ট স্ট্যাট ভোল্ট, 1 ভোল্ট সমান সমান 1/300 স্ট্যাট ভোল্ট। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন ফর দ্য এক্সামিনেশন। পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা আসে যে 1 ভোল্ট সমান সমান কত স্ট্যাট ভোল্ট, বা 300 মানে 1 স্ট্যাট ভোল্ট সমান সমান কত ভোল্ট, 300 ভোল্ট। সিজিএস এবং এসআই এর সম্পর্ক। আচ্ছা এর সঙ্গে সম্পর্ক কি, ইএমইউ এর সঙ্গে সম্পর্ক কি, ইএমইউ এর সঙ্গে সম্পর্ক হচ্ছে আমরা কি বলতে পারি যে 1 ইএমইউ ভোল্ট সমান সমান কি বলতে পারি, প্রথমত আমরা ডব্লিউ বাই কি বলতে পারি, ডব্লিউ বাই কি। কিন্তু ডব্লিউটা এখানে কি, ডব্লিউটা হচ্ছে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কি করবো যে আমরা 1 ইএমইউ আধান কিনে আসবো, কারণ ইএমইউ তে এককে আধান একক রয়েছে ইএমইউ চার্জ বা 10 কুলম্ব বা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইএসইউ চার্জ। তাহলে 1 ইএমইউ আধানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে যদি 1 আর্ক টাচ করতে হয়, ভাষাটা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এখানে কিন্তু এটা চেঞ্জ হলে সব চেঞ্জ হবে স্যার। এখানে একটু আলাদা, ওই জন্য বারবার বলছি। সিজিএস এসআই এর মধ্যে বিভবের সম্পর্ক কি, যে এসআইতে কার্যের একক, সিজিএসতে এসআইতে চার্জের একক বসিয়ে দিলাম, সিজিএস ট্রান্সফার করলাম, যেটা আসলে সেটা স্টার ভোল্ট হলো, কোনো অসুবিধা নেই। যখন আমি ইএমইউ এর সঙ্গে এসআই দেখব, ইএমইউ এর সঙ্গে এসআই, ও ইএমইউ এর সঙ্গে এসআই না, ইএমইউ এর সঙ্গে আমরা সিজিএস যখন দেখবো তখন বিষয়টা চেঞ্জ হবে। তাহলে ইএমইউ এর সঙ্গে এসআই কি হবে, যে আমরা ইএমইউ এর সঙ্গে আমরা কি বলবো 1 জুল, তাহলে আমরা কি বলবো যে 1 ইএমইউ আধানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আনতে যদি 1 আর্ক কাজ করতে হয় তখন তাকে বলা হয় ইএমইউ ভোল্ট। কি বলুন, বুঝতে পারলে? তাহলে আমরা বলতে পারি এটা কি বলবো 1 আর্ক বাই 1 কুলম্ব, সরি 1 ইএমইউ চার্জ। এই জায়গাটা সমস্যা স্যার, এটা ইএমইউ এককে
কার্যের একক নেই বা ইএমইউ এককে কার্যের একক নেই। যখন তুমি ইএমইউ এককে কার্যের মান হিসাব করবে বা কার্য বলতে আমরা কি দেখবো, কার্য সমান সমান বল ইন্টু দূরত্ব, এই দূরত্ব হিসাব করবো, তখন এই দূরত্বটা ইএমইউ হিসাব এককে তার সিজিএস বা সেন্টিমিটার হিসাব করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এটা সেন্টিমিটার এককে, অর্থাৎ এটা আর। তাহলে এক ইএমইউ আদানকে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে আমরা যদি এক আর কাজ করতে হয়, এক আর মানে এটা এক জুল নয়, এক আর কাজ করে, তখন তাকে বলা হয় এক ইএমইউ ভোল্ট। অর্থাৎ এবার আমরা এখান থেকে কি পাবো, এক আর বাই এক ইএমইউ সমান সমান কত, 10 স্ট্যাট কুলম্ব, 10 কুলম্ব। বা এটাকে আমরা কি বলতে পারি যে 1/3 10⁻10 এত। আচ্ছা, এটা আমাদের এসআই বের করতে হবে, তাই তো? আচ্ছা, এখানে কি আসবে, এক আর্ক সমান সমান কত কুলম্ব, কত জুল, এক আর্ক সমান সমান 10⁻⁻7 জুল। আচ্ছা, এটা কত আসলো, 10⁻10 কুলম্ব। তাহলে কি আসলো, 10⁻8 জুল পার কুলম্ব। জুল পার কুলম্ব মানে কত, ভোল্ট। তাহলে 10⁻8 ভোল্ট। ভেরি গুড। তাহলে বিষয়টা কি আসলে, এক ইএমইউ ভোল্ট সমান সমান 10⁻8 ভোল্ট। পরীক্ষা খুব আসে যে ইএমইউ এবং এসআই এর মধ্যে, তোমাদের আসবে না, অ্যাকচুয়ালি 11-12 আসে, তবু আমি আসলো পরে বিষয়টা করে দিলাম। ক্লাস 10 তো জানা বলছেন, এটা ক্লাস 12 আসে যে এক ইএমইউ ভোল্ট সমান সমান কত ভোল্ট। যেমনটা তোমাদের পরীক্ষা আসে 1 ভোল্ট সমান কত স্টার ভোল্ট, তেমন এক ইএমইউ সমান সমান কত ভোল্ট, এক ইএমইউ সমান সমান 10⁻8 ভোল্ট। স্যার এই জায়গাটায় আমাদের প্রবলেম হচ্ছে, ইএমইউ এককে যখন বের করবো, ইএমইউ এককে আদান তো আছেই, কিন্তু ইএমইউ এককে কার্য নেই, ইএমইউ এককে কার্য নেই, ইএমইউ আদান আছে, ইএমইউ এককে কার্য নয়, বরং এই যখন ইএমইউ হিসেবে কার্য বের করবো, দূরত্ব বের করবো, বল বের করবো, তখন ইএমইউটা হবে তোমার হচ্ছে গিয়ে সিজিএস এককে। তাহলে এটা কি সিজিএস একক কি আর। আচ্ছা, আর একটা সম্পর্ক আছে যেটাকে কি বলা হয়, যে ইএমইউ ভোল্ট এবং সিজিএস ভোল্ট বা স্ট্যাট ভোল্ট বা সিজিএস, ইএমইউ এবং সিজিএস এর মধ্যে, ইএমইউ এবং সিজিএস এর মধ্যে। তাহলে আমরা কি বলতে পারি যে এক ইএমইউ ভোল্ট সমান এত ভোল্ট। আচ্ছা, 1 ভোল্ট সমান এত স্টার ভোল্ট। তাহলে কি বলতে পারি, 10⁻10/300 স্টার ভোল্ট। তাহলে আমরা কি বলতে পারি যে 1/3 × 10⁻12 স্টার ভোল্ট। এটাকে কি বলতে পারি, 0.1111 10⁻12 স্টার ভোল্ট এটসেট্রা, বা 1.11 10⁻11 স্টার ভোল্ট। এই হচ্ছে তোমার হচ্ছে বিভবের সম্পর্ক। এরপরে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স বা রোধের সম্পর্ক আছে। আমরা রোধটা সম্পর্কে জানতে গেলে আবার ওহমের সূত্র জানতে হবে। যাই হোক, আমরা আর ভিডিওটা বেশি বড় করছি না, তাতেই মোটামুটি 1.5 ঘন্টা থেকে চলে গেল। তো বিষয়টা হচ্ছে কি, আমরা আগামী দিন রোধ সম্পর্কে দেখবো। তার আগে আমাদের, কারণ ওহমের সূত্র তোমরা কতটুকু জানো সেটা আমাদের জানতে হবে। এটা না জানলেও আপাতত ক্লাস 10 তোমাদের এই ধারণাটুকু যদি থাকে, তাহলে বিভবের ধারণাটুকু থাকে, তাহলে আমরা করতে পারবো। তো এই হচ্ছে কি আমার ফার্স্ট টপিকস। যদি তোমাদের ভালো লাগে তো আমরা নিঃসন্দেহে আমরা নেক্সট টপিকগুলো দিকে এগোবো। তোমরা 2-3 বার ভিডিওটাকে, একবারে হবে না, 2-3 বার রিপিট করে দেখবে, বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই বিষয়গুলো একটু ক্লিয়ার করা দরকার। তার কারণ আগের দিকে আর একটু এগোলে তোমাদের একটু সমস্যা হবে, তখন আর সমস্যা হলে এগুলো তোমাদের বুঝতে পারবে না। আশা করি আমরা নেক্সট টপিকে ওহমের সূত্র আসবে, তারপর হচ্ছে তড়িৎচালক বল কী, তোমার হচ্ছে বিভব প্রভেদ কী, তারপর হচ্ছে জুলের সূত্রটা কী আছে, এরকম ব্যাপার স্যাপার কতগুলো বিষয় আমরা আসবো বিস্তারিত আলোচনা। সো থ্যাংক ইউ বাচ্চো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েলকাম।